আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজকে কথা বলবো। আমার সাথে উপস্থিত আছেন দুইজন সামরিক কর্মকর্তা। আপনারা সবাই তাদেরকে চেনেন। আমি আর নাম বলে সময় নষ্ট না করি। আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আজকে আয়নাঘর পরিদর্শনে গিয়েছিল সরকারের উচ্চপদস্থ কয়েকজন উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টারা গিয়েছিলেন। তো আমার কাছে প্রথমে যেটা মনে হয়েছে, অনেক কথাবার্তা হচ্ছে সেগুলো নিয়ে, কি হয়েছে, ঘর ভেঙে ফেলেছে, ভেঙে সেই ঘরগুলোকে বড় বড় করা হয়েছে, আগের যেই কাঠামো ছিল সেই কাঠামোগুলো পরিবর্তন করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে সেই কাঠামো পরিবর্তন করা হোক আর না হোক, মানে একটা সরকার আয়নাঘর, এই আয়না ঘরের ভেতরে যারা ছিল তাদের চাইতে কষ্টে তো আর কেউ ছিল না। মনে করেন একজনকে ফাঁসি দিয়েছে, সে কষ্ট পেয়েছে 5 মিনিট। একজনকে গুলি করে মারা হয়েছে, সে কষ্ট পেয়েছে 2 মিনিট। কিন্তু যাকে আয়না ঘরে 15 বছর আটকে রাখা হয়েছিল, 10 বছর আটকে রাখা হয়েছিল, এটা তো তাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে 15 বছর সহ্য করতে হয়েছে। তো তাদের ব্যাপারে সরকার এত উদাসীন হলো কেন? এইটা পরিদর্শনে যেতে এই সরকারকে 6 মাস সময় লাগলো কেন? মানে ওয়াকারকে দিয়ে এটা পরিবর্তন করে তাদের নিজেদের মতো একটা ন্যারেটিভ তৈরি করে তারপরে গিয়ে কিছুটা সহনশীল করা আর কি। আমার কাছে বিষয়টা পুরোপুরি এরকম মনে হয়েছে। আমার সাথে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার আছেন এবং কর্নেল হাসিনুর রহমান আছেন। আমি হাসান নাসির স্যার, আপনার কাছে যাওয়ার আগে, যেহেতু আমাদের হাসিনুর রহমান দীর্ঘদিন এবং তিনিই মূলত এই আয়নাঘরের প্রথম, আমরা তার মাধ্যমেই জানতে পারি যে আয়নাঘর নামে কিছু একটা আছে এবং সেখানে কি ধরনের নির্যাতন হয়। কর্নেল হাসিনুর, আমি যে কথাটা বলছিলাম যে 6 মাস লাগলো কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা বিভিন্ন পত্রিকা, টেলিভিশনে তাদের ভিডিওতে দেখলাম, আমার বাংলা এডিশনেও এটা নিউজটা হয়েছে, আমি কোথাও আপনাকে দেখলাম না। আপনাকে কি জানানো হয় নাই, না আপনি যান নাই? আসলে খুব আমি দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আবু সাইদের ভিতরের পর আজকে কথা বলতে পারতেছি বা অনেকবার কথা বলেছি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমার কাছে খুব লজ্জা এবং বিব্রত বোধ লাগছে। আমি সবাইকে বলি, আমি 20 সালের 22শে ফেব্রুয়ারি আমি আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পরেই আমি মেজর দেলোয়ার আছেন কানাডাতে, তার সাথে যোগাযোগ করি কীভাবে আয়নাঘর থেকে লোকদেরকে বের করতে হবে। আপনারা তো বিশ্বাস করবেন না, ওখানে আমি হামলা করে সবাইকে বের করে আনার জন্য পরিকল্পনা করতেছিলাম। সবটা মেজর দেলোয়ার জানে। ওখানে 2জন লোক এমওডিসি থাকে, তাদের আমাদের 2 বন্ধুর কাছে 2টা অস্ত্র আছে, আরও 2-4জন লোক খুঁজতেছিলাম। এবং জিনিসটা ফাঁস হয়ে যায় এবং তারা খুব সতর্ক হয়ে যায়। আমি বেশ কয়েকবার ওই এলাকায় কি করি সব ঠিকঠাক আছে কিনা। তারপরে আমি আলদাদেরকে আমি 2বার আমি ইন্টারভিউ দিই, এটা প্রকাশ হয় নাই 21 সালে। পরে তাসলিম খলিলের মাধ্যমে আমি কৃতজ্ঞ, যেটা অনলাইনে আসে, সবাই জানে। তা করি 14 আগস্ট। এবং বিশেষ করেন মিশেল ব্যাসলেট, যিনি জাতিসংঘের কমিশনার, উনি এসেছিলেন। তা ওনাকে বলা হয়েছে যে আমি স্বেচ্ছায় আত্মগোপন করছি। স্বরাষ্ট্র আমাদের মন্ত্রী যিনি ছিলেন আসাদুজ্জামান কামাল, কিন্তু তার একদিন আগেই 2জন পুলিশ অফিসার রাত্রেবেলা আমার বাসায় আসে রাত 2টার সময়। তাদেরকে পরিষ্কার বলা হয়েছে আয়নাঘরটা কোথায় এবং কি বিস্তারিত। তারা এরকম নাটক করে। আমি দুঃখ পাই নাই। তারপর আমি খুব ক্ষিপ্ত হইয়া এর 14 তারিখে যখন আয়নাঘর অন এয়ার হলো, তারপর সকল মিডিয়াকে আমি জানাই ঘটনাটা বিস্তারিত। ইভেন আমি আর্মি স্যারের বড় ভাইকে জানাই, সবাইকে জানাই যে আয়নাঘর এখানে, আপনার ভাই জীবিত আছে, সব কিছু। আজকে যখন আমি এরপর ভাই দেখেন, আমার বিরুদ্ধে 10-এর অধিক আইসিটি মামলা, আমি দৌড়ের উপরে ছিলাম। কতটা ঝুঁকিতে থেকে বাংলাদেশে বসে আমি এই প্রতিবাদ করতে যেয়ে আমার স্ত্রী কতটা সাপোর্ট করছে আমাকে। ইভেন আমেরিকান এম্বাসি বলেন, তারা যথেষ্ট সাপোর্ট করছে আমাকে এই সত্য কথা প্রকাশ করার জন্য। আজকে দেশবাসীর কাছে সবাইকে আমি এই জিনিসটা আমি সবার সামনে আনি। কিন্তু দেখেন, আজকে আমি ছিলাম না। আমি বলতে পারতাম যে কোন জায়গাটা কি ছিল, কষ্টের সেল কোনটা ছিল, আমি বলতে পারতাম। আর একজন যার যে অধিকার রাখে সেটা আমি, অন্য কেউ না। বাংলাদেশে ছিলাম, বাংলাদেশি থেকে প্রতিবাদ করছি এবং আমি সম্পূর্ণ বুঝে বলতে পারতাম কেন আমাকে নেয় নাই। আমি যতটুকু জানছি যে গুম কমিশনের একজন ভদ্র মহিলা আছেন
ডক্টর নাবিলা এই ভদ্রলোক এই কাজটা করছে। তার সাথে আমি গত রাতে কথা বললাম 10টার সময়, এরকম কোনো ভিজিট আছে কিনা, উনি সত্যতা পরিষ্কার করে আমাকে বলেন নাই। তাহলে আমি হয়তো ইনফ্লুয়েন্স করতে পারতাম, অর্থাৎ উনি চান নাই আমি যাই, সত্য কথা। এই নাবিলার জন্য আমার যাওয়া হয় নাই। নাবিলা কিভাবে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে সিলেক্ট করলো আমি জানি না। এই গুম কমিশনকে আমি দায়িত্ব দিই। আমি সবাইকে বলি যে আপনারা এইটা মানে লজ্জার কথা। আমি 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 সবাই বলে তুমি কই, আমি তো দেখেন আপনি কাকে নিছেন, ব্রিগেডিয়ার আজমিন, উনি সমুদয় পেনশন পাইছেন, ওনাকে বাই করার জন্য আমাদের এখানে আছেন ব্রিগেডিয়ার হাসান নাসির, উনি ফুটপাতে বসেছিলেন রাত 12টা পর্যন্ত ওনাকে বের করার জন্য। ব্রিগেডিয়ার হাসান নাসির ফুটপাতে বসেছিলেন, ওনার মতো লোক ফুটপাতে বসা অন্য একটা ব্রিগেডিয়ার বসা রাত দিন পার্থক্য আছে ভাই, এটা বোঝানো যাবে না। মারুজামান ছিল, তাইলেও মানতাম, কিন্তু নিয়ে গেছেন কাকে, ব্রিগেডিয়ার আজমিকে। উনি ছিলেন এসি রুমে, উনি যখন তখন বিরিয়ানি খেতে পারতেন, তো বিরিয়ানি খাওয়া লোককে নিয়ে গেছেন, পেনশনের সব দেওয়া হয়েছে তাকে। তো উনি এটাই তো চাইছে মনে হয় সরকার, এভাবে হোক, আয়নাগরে বিরিয়ানি খাওয়া হয়, এই লোককে নেওয়া হয়েছে ওখানে। আমি যে ছিলাম, আমি 1.5 ফুট একটা গামছা এটা 5-7 জনে ব্যবহার করতাম। কি বিশ্রী একটা অবস্থা। আমাদের টুথব্রাশ ছিল না, আমার টুথব্রাশ আরেকজন ব্যবহার করতো, আমি আর এই টুথব্রাশ ব্যবহারই করি নাই। আমি আঙুল দিয়ে মাঝে মাঝে ব্রাশ করতাম, ওই আপনার পেস্ট পাউডার মানে পেস্টের গুঁড়া দিয়ে। কি কষ্টে আমাদের জীবন গেছে। আমাদের কথা আপনার শোনেন নাই, নিয়ে গেছেন কার, আদমিকে নিছেন, আরমানকে নিছেন। এখন আমার কথা বলেন, আদমি সাহেব যদি বলে আমি এখানে ছিলাম, প্রমাণ কি, কে প্রমাণ করে দিবে বলেন তোমাকে? কেমনে সে প্রমাণ করবে? আদমি বললো আমি এখানে ছিলাম, তার প্রমাণটা কি করবে যে আপনি এখানে ছিল? আদালত তো বলবে না, প্রমাণ করেন। কেমনে প্রমাণ করবে? উদ্দেশ্য প্রণীত ভাবে এই মামলা যাতে না টিকে ওনাকে ওখানে নেওয়া হয়েছে। একইভাবে আরমানের মামলা, কে সাক্ষী দিবে আরমান এখানে ছিল? ইলিয়াস ভাই আইনের দিকে আসেন, আইনে কিন্তু এটা বলে, একমাত্র আমি প্রমাণ করতেছি, হ্যাঁ আমি দেখছি। এখন তো আপনি আমাদেরকে মানে চিহ্নিত করে ফেললেন যে এইভাবে, মানে আমি তো কোনো ফ্যাসিজম যায় না এখনো। এর মাধ্যমে প্রমাণিত হতে হাসিনা ফ্যাসিস্ট, এক হাতের হাতে ধরা। আমার আই উইটনেস ছিল, ডকুমেন্ট, ফিজিক্যাল ডকুমেন্ট ছিল, আমার অস্ত্র সিজার লিস্ট ছিল। নাবিলা সব জানে। নাবিলা উদ্দেশ্যপূর্ণত ভাবে অসৎ উদ্দেশ্যে আমাকে নেয় নাই, বা আমার নামটাকে ইনক্লুড করে নাই। ও যদি একজন লোকের নাম দেওয়ার কথা ছিল সেটা আমার নামই হওয়ার কথা ছিল, আর 2জন লোকের নাম হলে ব্রিগেডিয়ার হাসান নাসির নাম থাকবে। আমরা ফাইট করে ওনাদেরকে বের করছি, অন্য কেউ না। 5 তারিখ রাত পর্যন্ত যে ছিল ওখানে আদমি স্যার, সেনাপ্রধান জানতেন না? অন্যান্য উপদেষ্টারা জানতেন না? আসিফ নজরুল জানেন না আমি কি করছি? কেন ওনারা বলেন না আমার কথা? কেন বলেন ওনারা? এখন সবাই ভালো হয়ে গেছে, উনি বের হয়ে এসে বলছেন সেনাপ্রধান আমার ছাত্র। এটা শোনার জন্য তো জনগণ বসে নাই। 8 বছর আদমি স্যার কষ্ট করছে, বাট এই বক্তব্য শুনি নাই। উনি যখন সকল কিছু পাইছেন, ওনাকে নিয়ে গেছেন ওখানে একটা ফ্যাশন শো করার জন্য। হেসে হেসে উনি কথাবার্তা বলতেছেন, মানে ওখানে ফুর্তি করতে গেছেন, স্মৃতিচারণ করতেছেন। কষ্টের জায়গা উনি দেখেন নাই? কি কষ্টে আমরা ছিলাম ওখানে, মশার কামড় থেকে শুরু করে উনি ছিলেন এসি রুমে। আমার কাছে লজ্জা। এখন এই ফ্যাসিস্টটা এখনো রয়ে গেছে। আমি জানি না কার মানে মানে কাকে সার্ভ করতেছে এই গুম কমিশন। অযথা গুম কমিশন জাস্টিফাই করবে, হ্যাঁ গুম হয়েছে, দ্যাটস অল। কোন মামলা আইসিটিতে যাবে কি যাবে না এটা গুম কমিশনের দায়িত্ব না, তারা এখানে ইন্টারফেয়ার করতেছে। আমি সবাইকে বলবো আপনার গুম কমিশনে যাওয়ার দরকার নাই, প্লিজ আইসিটিতে যান, যোগ্য লোক আছে, আপনার মামলা বুঝে নেবে, তারা মামলা করবে। আমি খুব লজ্জা, আগে আমি প্রশংসা করছি আমি গুম কমিশনের, এখন আমি ঘৃণা করি পরিষ্কার ভাবে। আর আমি কি বলবো, ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার, স্যার আমরা যে এই বক্তব্য শুনলাম আপনার কাছ থেকে একটু মানে হইতে চাই, আমরা একটু সুস্থ হইতে চাই যে না আপনার থিংস গোয়িং টু রাইট ডিরেকশন। আমরা মানে কি বলবো যে হতাশ হইতে চাই না, কিছু আশাব্যঞ্জক কথাবার্তা বলেন একটু স্যার। আশাব্যঞ্জক কথা আপনাকে শোনাতে গেলে আমাকে আগে নিজে আশান্বিত হইতে হবে। সত্যিকার অর্থে আমি আজকের এই ঘটনার পরে আমার ধারণা হয়েছে যে গুম কমিশন নিজেই হয়তো গুম হয়ে গেছে, এবং আমরা জানি যে এই যারা এইগুলোর সাথে জড়িত ছিল তাদের দে হ্যাভ এনাফ মানি, তাদের এত টাকা তারা অবৈধভাবে এই দেশ থেকে লুট করেছে যে তাদের জন্য 2-4 জন লোককে কিনে ফেলা কোনো ব্যাপারই না। আমার ধারণা সেরকম কিছু একটা হয়েছে কিনা।
যে গুম কমিশন এই ধরনের একটা খুব ন্যাক্কারজনক একটা আজকে রোল প্লে করেছে। এবং আমি নিশ্চয়ই এটা যদি এককভাবে গুম কমিশনের সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে অবশ্যই, এবং কর্নেল হাসিন যেটা বলেছে যে এটা নাবিলার একটা রোল আছে, সেই এটা নিয়ন্ত্রণ করেছে, সে একটা কমান্ডিং রোলে এই কমিশনকে নিয়ে গেছে, সে ডিসাইড করছে কে যাবে কে যাবে না, এবং সে অবশ্যই তাকে এখন সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে। এবং এই বিষয়টা আমি চাচ্ছি যে গুম কমিশনের চেয়ারম্যান এবং যারা এটার সাথে উপদেষ্টা পরিষদে যারা জড়িত আছে তারা অবশ্যই এই বিষয়টাকে সিরিয়াসলি নেবেন। আমি এই জিনিসটা জানার সাথে সাথে আমি ল অ্যাডভাইজার ওনাকে মেসেজ দিয়েছিলাম যে এই আয়নাঘর যে পৃথিবীকে পরিচয় করিয়ে দিয়েছে আয়নাঘরকে, সেই হাসিনকে বাদ দিয়ে কি করে আজকে গুম কমিশন মাননীয় প্রধান উপদেষ্টা ভিজিট করতেছেন। আমি এখনো পর্যন্ত তার কোনো রেসপন্স পাইনি। আমি চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারিকেও মেসেজ দিয়েছি, উনিও কোনো উত্তর দেন নাই। কে কে এটার সাথে জড়িত, এই ষড়যন্ত্রের সাথে জড়িত আমি জানি না, তো অবশ্যই এটার মধ্যে একটা এই চিফ অ্যাডভাইজারের এই পিএস কাকে ই করেছেন, শফিক ভাইকে মেসেজ চিফ অ্যাডভাইজারের না, চিফ অ্যাডভাইজার তো আসিফ নজরুল স্যার, প্রেস সেক্রেটারি অ্যাডভাইজার না, চিফ অ্যাডভাইজার তো আসিফ নজরুল। আপনি তো ওনার একজন পিএস আছে মাসুম, যে কিনা এবিএম খায়রুল হকের পিএস সবকিছু করতেছে স্যার। আমি আসিফ নজরুল সাহেবকে দিয়েছি এবং চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি যিনি ওনাকে মেসেজটা দিয়েছি, যেহেতু এই দুজনের সাথে আমার যোগাযোগ আছে। আমি আশা করেছিলাম যে তারা কিছু একটা বলবে, কিন্তু এখনো পর্যন্ত বলে নাই। তা আমি মোটামুটি হতাশ, সত্যিকার অর্থে। আমরা যেভাবে হতাশা দিন দিন বেড়ে যাচ্ছে, কেননা কোনোখানেই আমরা পরিবর্তন দেখছি না স্বৈরাচারের এই কার্যকলাপের। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে সবাই সম্মিলিতভাবে কাজ করছে, কিন্তু একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এই গুম কমিশন বলতেছে আমরা জানি না, ডিজিএফআই অ্যালাউ করে নাই, ডিজিএফআই বলছে আমরা কিছুই জানি না, এটা অমুক করছে অমুক, তারপরে তাকে জিজ্ঞেস করলে বলছে আমি করি নাই, এটা গুম কমিশন করছে। এইভাবে একজন আরেকজনের সত্যিকার অর্থে আমার ধারণা যে তারা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছে যে কে গেলে জিনিসটা এন্ড অফ দি ডে এই জিনিসটা হয়তো প্রমাণ করা যাবে না আইনের চোখে। একই ঘটনা কিন্তু বিডিআর এর হত্যার ব্যাপারেও হচ্ছে। একটা বিষয় আছে যে কোনো কাউকে হত্যাকারী হিসেবে যদি প্রমাণ করতে চাই, তাহলে তার নিজে স্বীকার করতে হবে যে আমি হত্যা করছি, অথবা তার একজন আই উইটনেস লাগবে যে আমি তাকে দেখেছি হত্যা করতে, বা এই ষড়যন্ত্রে হত্যাকারীর সাথে ষড়যন্ত্র করতে দেখেছি। এই লোকগুলা, এই সৈনিকগুলা কিন্তু এখন বিভিন্ন দণ্ডে দণ্ডিত হয়ে জেলে আছে, হয় ফাঁসির আসামি, না হলে যাবজ্জীবন, না হলে 8-10 বছর 12 বছর। আমরা এদেরকে বলেছি, এবং এটাও আমি আইন উপদেষ্টাকে বলেছি যে আপনার যে টার্মস অফ রেফারেন্সের নতুন কমিশনের টার্মস অফ রেফারেন্সের 2 মতকে রহিত করতে হবে, এটাকে বাদ দিয়ে দিতে হবে। আপনি যে এই কথাটা লিখেছেন এটাই উদ্দেশ্য প্রণোদিত, যে আপনি কোন অবস্থাতেই চান না যে প্রকৃত খুনিরা আইডেন্টিফাইড হোক। কেন ওরা বেরিয়ে আসলে কিন্তু যার খুনের আপনি যদি শুধু সাক্ষ্য নেওয়ার সুযোগও দেন, তাহলে ওরা যারা আজকে ফাঁসির আসামি তারা কিন্তু সত্যি কথা বলতে দ্বিধাবোধ করবে না, তারা বলে দিবে কি ঘটনা কি হয়েছে, তারা অলরেডি বলেছে বিভিন্ন অন্যান্য আসামিদের কাছে। এরা বেরিয়ে আসলে কিন্তু জানতে পারবে। আমাদের এই সামরিক বাহিনীর অফিসাররা, পরিবাররা, আমরা আইন সম্পর্কে হয়তো সীমিত জ্ঞান রাখি, এই ক্রিমিনাল প্রসিডিওর ল সিআরপিসি যেটা, যার কারণে আমরা বলতেছি ও অমুক তো নিশ্চয়ই কোনো উনি পপুলারিটির জন্য এটা করতেছে, ইলিয়াস ভাই এটা করতেছে, সৈনিকদের মুক্তির জন্য আন্দোলন করতেছে। আন্দোলনটা সৈনিকদের মুক্তির না, আমাদের আন্দোলন হচ্ছে এই বিডিআর হত্যার বিচার হোক। আমি যদি ধরেন আর 7 দিন আল্লাহ যদি আমার বাঁচায় রাখে স্যার, আপনারা সেনাবাহিনীরা ন্যাংটা হয়ে যাবেন স্যার। আপনাদের সেনাবাহিনী বাংলাদেশের মানুষ দেখতে পারবে যে 57 জন অফিসার আপনারা মেরেছেন, তারপরে কিভাবে বিডিআর এর সৈনিকদেরকে ধরে ধরে নিয়ে তারপরে হত্যা করা হয়েছে, এটা সভ্য কোনো সমাজে হইতে পারে না। আজকে 17 বছর তারা জেল খাটার পরে এখনো তাদের উপর দিয়ে এই প্রেশার তাদেরকেই করতে হবে। আপনাদের সেনাবাহিনীর যেই ফোন করে আমাকে সবার যে ইলিয়াস আপনি তো করছেন, আপনি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছেন, আপনি সেনাবাহিনীর এই পরিবার, আরে ভাই সেনাবাহিনীর পরিবারের বিচার আমি সবচেয়ে বেশি চাই।
মানে ব্রিগেডিয়ার হাসান নাসির কি কখনো চেয়েছেন? আমি তো আপনার সেই প্রায় 4 ঘন্টার রেকর্ড তো আমার হাতে এখন। আপনি যে 4 ঘন্টা জিজ্ঞেস করেছেন, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, তারপরে এগুলো আমি পেয়েছি। আপনার যে কোশ্চেন, সেই কোশ্চেনে বোঝা যাচ্ছিল যে আপনি ঠিক কোশ্চেনটা ঠিকই করছেন, কিন্তু আপনি যে প্রচন্ড হতাশ, ওদের যে কিছু করা যাবে না, ওদের কাছে যে আপনি খুব দুর্বল, এটাও বোঝা যাচ্ছিল। সে 4 ঘন্টার পুরো রেকর্ড কিন্তু আমি হাতে পেয়েছি। এগুলো আস্তে আস্তে সব সারবো, এই 2-4 দিনের ভেতরেই শুরু হবে এটা নিয়ে অভিযান। তো আমার এই জিনিসগুলো যখন সামনে আসবে, তখন আপনারা সেনাবাহিনীরা বাঁচবেন কেমনে বলেন? আপনারা এখন বাঁচাইতে যাচ্ছেন। এই যে 44 ব্যাটালিয়নের আপনার শামস আইসা সে মিডিয়ার সামনে তখন শেখ হাসিনা যদি নাকি এই সাধারণ ক্ষমা ঘোষণা করতো, আরো অনেকে মারা যেত। তারা বেটা মেরে তো ফেলেছেই, তোর আর কি মারবে? এরপরে আর কাদের মারবে? এরপর নাম হয়েছিল টনিক শামস। টনিক শামস। এটা আপনাদের সেনাবাহিনীর ভেতরের ভাষা আর কি। তা আমরা যেই শামসকে চিনি, তাকে তো সুন্দরভাবে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মইনুল কায়েস আছে, ওই ইমরান ইবনে রৌফ আছে, চাকরিতে সব বেশিরভাগই এখনো পর্যন্ত চাকরি করে যাচ্ছে। তো এই বিচার সেনাবাহিনী না করলে সেনাবাহিনী কি মনে করে? তারা কি আরেক রাজ্যের কিছু নাকি? বাংলাদেশের আইন তারা মানবে না? ইলিয়াস ভাই, হ্যাঁ বলো। স্যার আপনি বলেন, স্যার আমি বলবো। না, আমি সত্যিকার অর্থে জনগণের যে কালচারটা আমাদের চেঞ্জ করতে হবে, যে জনগণের ট্যাক্সের টাকায় সশস্ত্র বাহিনীকে পালা হয়, গড়ে তোলা হয়। সুতরাং এই সশস্ত্র বাহিনীর যা কিছু হবে সেটার জবাবদিহি জনগণের কাছে করতে হবে। জনগণকে জানতে হবে যে আমি যে ট্যাক্স দিয়ে টাকা দিয়ে তোমাকে বেতন দিচ্ছি, তোমার অস্ত্র কিনে দিচ্ছি, এই অস্ত্র দিয়ে বা এই বেতনের টাকায় তুমি সুশিক্ষিত বা দেশের প্রতিরক্ষার জন্য যথেষ্ট যোগ্যতা অর্জন করছো কিনা, তোমার অস্ত্র কাজ করে কিনা। আমি আপনাকে মানে অফিসিয়ালি বলতে পারবো না, বাট আমার কাছে একটা তথ্য এসেছে যে সত্যিকার অর্থে বাংলাদেশ নৌবাহিনীর যত জাহাজ আছে আগামী 10 বছরের মধ্যে এটা সম্পূর্ণ অকার্যকর হয়ে যাবে। এটা জাস্ট শুধু ভাসমান নৌকা হয়ে যাবে। এটা এক্সটেন্ডেড লাইফ পর্যন্ত এই 2-1টা ডাইউ ছাড়া নতুন যেগুলো আছে। তো এই অবস্থা যদি হয়, তাহলে তো আমাদেরকে জানতে হবে যে আমরা একটা সেরিমোনিয়াল বাহিনী নাকি সত্যিকার অর্থে যুদ্ধে মানে অংশগ্রহণ করে জয়লাভ করার জন্য বা একটা অবস্থানে আমাদেরকে প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা এই বাহিনী থেকে পাচ্ছি। এই জিনিসটা তো আমরা নিশ্চিত না যে আমাদের বাহিনী তাদের দেওয়া দায়িত্ব পালনে সক্ষম কিনা। কথা শোনা যাচ্ছে না? ও সরি স্যার, কালকে আমি একটা তথ্য পেলাম। ডিজিএফআই স্যার কর্নেল মোহাম্মদ আলী কে চেনেন? আমি চিনি না। আচ্ছা, মেজর তানভীর কে চেনেন? এনএসআই তে আছেন, 64 লং কোর্সের। না, হাসিন চিনতে পারে, অনেক জুনিয়র আমাদের। হ্যাঁ আচ্ছা স্যার, এরা দুইজন এখন আলেমদের যে হচ্ছে, এই যে বিভিন্ন শেখ হাসিনার যে নাটক সাজিয়ে যেসব জঙ্গি মামলা টামলা দিয়ে গিয়েছে, উদিচি, ছায়ানট, এগুলো, এই মামলাগুলোকে তারা এখন বিশাল মামলা হিসাবে দেখানোর চেষ্টা করছে। এবং ওই মামলাতে যারা আটক তাদের আপনার বিচারক, এই যে সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বর্তমান বিচারক আব্দুল হালিম, এই ব্যক্তি জামিন দিচ্ছে না। সে নানান কিছু করে ঘুরায় পেঁচায় তারপর তাদেরকে ভেতরে রাখার চেষ্টা করছে। জামিন যাদের হচ্ছে অন্যান্য বিচারক, অন্যান্য মাধ্যমে, সেগুলো আবার এই যে মেজর তানভীর আর হচ্ছে ডিজিএফআই কর্নেল মোহাম্মদ আলী, এনএসআই তে আছেন, আটকায় দেওয়া হচ্ছে। এই দুইজন, আমি নাম সহ বললাম, তাদের ফোন নাম্বারটাও চাইলে এখন দিয়ে দিতে পারি, কিন্তু এটা করা ঠিক হবে না। তো আমি আপনাদেরকে বলবো, এটা সেই বাংলাদেশ না যে সেনাবাহিনীর আগে যেরকম একদম হাসিনা সেনাপ্রধান থেকে সবার করবেন, কেউ কথা বলতে পারতো না, সেই জায়গায় সেনাবাহিনী না। এখন মানুষ কথা বলতে পারে, আপনারা কিন্তু বিপদে পড়বেন। যারা এখনো পর্যন্ত আলেমদেরকে, শেখ হাসিনার সময়ে ছাত্র দলের যেসব কর্মীরা শেখ হাসিনার বিরুদ্ধে পোস্ট করার কারণে জেলখানা আছে, তারা এখনো পর্যন্ত জেলে। টোটাল প্রায় 5,000 এখনো মানুষ জেলে আছে। বিএনপি, জামায়াত এবং এই হেফাজত সহ সাধারণ মানুষ যারা কিনা শেখ হাসিনার বিরুদ্ধে পোস্ট করতো, কথা বলতো, তো তাদেরকে খুব দ্রুত ছাড়তে হবে। আমরা মার্চের 10 তারিখ পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছি, সেটা যদি না হয় তাহলে কিন্তু হুজুরদের দিয়ে কিন্তু মাঠে নামাই দেব। তখন দেশের পরিস্থিতি আন্তর্জাতিক জঙ্গি নাটক এটা কমিশন করতে হবে, সবাইকে ছাড়তে হবে।
এবং এদেরকে দণ্ডিত করতে হবে। এই বিচারক দণ্ড দিচ্ছে তাদেরকে বিচারে আওতায় আনতে হবে। দেশটা কারো বাবার মূল্যক না, যার তারা জঙ্গি মানে ফেলবে, যারা তারা জেলে পাঠিয়ে দিবেন। আপনি দেখি নাই যে ডান্ডা বেড়ি লাগায় নিয়ে এসে এই লোকদেরকে কি কষ্ট দেন নাই আপনারা? এখন আইসিটিতে জিয়া সাহেব ফুর্তি করে ছুট পড়ে আসেন সাক্ষী দিতে, এমনটা কথা ছিল না? আমাকে যখন এরা গুম করেন তখন তো আমাকে এভাবে রাখেন নাই, ফলো করে রাখছিলেন। আমরা এখন আমরা এই কথা আমি আজকে খুব ক্ষিপ্ত হয়ে আমি উপদেষ্টাকে বলছি, স্যার ছিলেন সামনে। মইনুল আহমেদের সরকারকে যেটা বলছিলাম আমরা, ঘৃণিত সরকার, এই সরকার যদি বলি ওয়াকারের সরকার, ভুল হবে না। কেন অলরেডি ইকবাল করিম ভুইয়া যেন আকবর বলে দিয়েছেন, ওনারা সিলেক্ট করছেন। সুতরাং জিনিসটা পরিষ্কার, আমরা কাকে সার্ভ করতেছি, এই টিম না বি টিম, এটা আওয়ামী লীগের বি টিম। তো আমাদের কত সোচ্চার হইতে হবে আবার, স্ট্যান্ডার্ড বিপ্লব, অসহমত বিপ্লব, এছাড়া উপায় নাই। কারণ আমরা দেখতেছি না কাজ হচ্ছে না। এতদিন লাগবে কেন প্রধান উপদেষ্টা আসতে আমাদের গুমের ঘর দেখতে? আচ্ছা কর্নেল হাসিন, তারপরে আমরা ভাই আবেদন করছি, প্রধান উপদেষ্টা কোনো খবর নাই। কর্নেল হাসিন স্যার, আমি স্যার একটা কোশ্চেন করি। আজকে যেটা দেখলাম আমরা, এটা আপনি যখন ছিলেন মানে এই জায়গাগুলো তো আপনার পরিচিত, এর কাঠামোগত কোনো পরিবর্তন হয়েছে? ওই মানে আয়নাঘরের অবস্থানটা, জি জি, আমরা দেখলাম অনেক দেয়ালের মনে হচ্ছে যে এখানে আরেকটা দেয়াল ছিল। মূল জিনিসগুলো আমি তো বলেছিলাম, রক্ত মাখা, মোবাইলে লেখা, মানে খুব দুঃখজনক জিনিসগুলি সব ভেঙে ফেলছে। অনেকখানি কিছু আছে তারপর ভেঙেছে। এদের রেজিস্টার ছিল, সেগুলি কই? ওখানে তো এমনি বিচার করা যাবে না, ওইখানে কোর্ট বসাইতে হবে। ওইখানে কোর্ট বসে কারা ছিল সবকে ধরে আনতে হবে। এতদিন নরম ছিলাম, ভদ্র ছিলাম, আজকাল আচরণ, এটা নাবিলার হোক আর গোয়েন্দার হোক, কোনো ছাড় নাই। ওইখানে বিচার বসাইয়া ডাইকে আইনে ধরে আনতে হবে, কোথায় গেলে জিনিসগুলো জবাব দাও। এবং এটা খুব ডিফিকাল্ট কাজ না। এমওডিসির লোক ছিল, এমওডিসির দলিল নথিপত্র নিয়ে আসতে হবে, কারা এখানে ডিউটি করছে আমি নিজে দেখাই দিব। আমার খুব মেজাজ খারাপ হয়েছে, আরামায় ফুর্তি করা লোকদের নিয়ে গেছেন ওখানে, মানে স্মৃতিচারণ করার জন্য। মাইকেল চাকমা যদি নিতেন তাও মনে করতাম যে আমাদের একটা ছোট ভাই, একটা ছোট জাতির একটা প্রতিনিধি, উনি বিপক্ষে ছিলেন বলে আনছেন, তাও মেনে নিতাম। কিন্তু আপনি যাদের নিছেন এটা লজ্জা। আমি চরমভাবে ক্ষিপ্ত। আমি বলতেছি না ওয়াকারের সরকার, আমি তাই বলবো। ওয়াকারকে আমি এতদিন ভদ্রভাবে কথা বলতাম, এখন আর বলবো না, পরিষ্কার বিপক্ষে কথা বলবো। আমি প্রতিদিনই বলবো, ততক্ষণ পর্যন্ত বহুদিন ধরে বলতেছিলাম আমি যে হাসান নাসিরের কথা বলেন। আজকে 1.5 মাস লাগছে ওনাদের কথা বলতে, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে। ওনারা নিজেদের কি মনে করেন, আইনের ঊর্ধ্বে নাকি না? দেশে একটা আইন আছে। একটা জিনিস ইলিয়াস ভাই বলি, এই যে অফিসারদের ওয়ারেন্ট হয়েছে আজকে 12 তারিখ, যোগদান করে নাই, তাদের অবর্তমানে যদি বিচার হয় তারা নিজেরা বলতে পারবে না কখনো জামিনের অপরাধ, তো তারা হাজির হয় নাই। সেনাপ্রধান তারা রক্ষা করতে পারবে না, এবং তাদের অবর্তমানে বিচার হওয়ার ব্যবস্থা করতেছে সেনাপ্রধান। সেনাপ্রধান ভুলে গেছেন বিএনপি সরকারের সময় বিএনপির আইজিপি এক ওই সার্জেনের সিলেট না দেওয়ার জন্য আইজিপি বাড়ি চলে গেছে। স্যার মনে আছে আপনার? স্যার এক ট্রাফিক সার্জেন সেলুট দেয় নাই, আইজিপি বাড়ি চলে গেছে বিএনপি সরকারের সময়, বিএনপির আইজিপি। আর এটা তো গুম খুন, চরম মারাত্মক অবস্থা। ইলিয়াস ভাই, আমি এই যে কতটা মাস বছর, ইলিয়াস ভাই আমার এই যে 1 বছর 6 মাস 14 দিন আমার পরিবার, আমি যা পছন্দ করতাম তা খাই নাই, কান্নাকাটি, বাচ্চারা এক জায়গায় ঘুমাইতো, বাবাকে খুঁজতো, এক কলিং বেল দৌড়ে যাইতো। এদের যে কষ্ট, সেই পর্ব তো বলি নাই। আমার যে কষ্ট সেটা বলি নাই, চুপ ছিলাম। এখন তো চুপ থাকার কায়দা নাই। এখন বই লিখতেছি, একটা সব ফাঁস করে দিব। ওখানে গুম কমিশন অনৈতিকতা উল্লেখ করবো, ইনশাল্লাহ বই লিখবো, ডকুমেন্টারি করবো। কাউকে ছাড় দেওয়া যাবে না। কোন ক্ষমতা বলে আপনি এই অপরাধীদেরকে আপনি বিচার করবেন সেনাবাহিনীতে? আপনি এমন কি করছেন? কারণ 5 তারিখ পর্যন্ত গুলি করে নাই সেনাবাহিনী, 5 তারিখ পর্যন্ত বিডিআর গুলি করে নাই। 5 তারিখ সকালবেলা আমি মিরপুর ডিসিতে বেরোতে গেছিলাম, প্রেস ক্লাবে যাব, আমাকে 1.5 ঘন্টা ডিলে করে দেওয়া হয়েছে। যে ব্রিগেড কমান্ডার, সে ব্রিগেড কমান্ডার আজকেও সেখানে হাজির আছেন। এখন বলেন কি করা যাবে? এটা কি আওয়ামী লীগ সরকার না নতুন সরকার, বিপ্লবী সরকার?
না না স্যার, আমার মনে হয় আমার নতুন এবার করে ধরেন করতে হবে। 111 এর সময় খালি মানে মানে পরিচয় দিয়ে দিয়ে সরাসরি ব্যবসায়ীদের ডেকে ডেকে ডিজিএফআই অফিসে নিয়ে 100 কোটি 500 কোটি টাকা চাঁদাবাজি করা হইতো। এবার আর পরিচয় দিয়ে করা হচ্ছে না। এবার গোপনে গোপনে মানে সব ইউনূস সরকারের উপরে দোষ চাপায় করা হচ্ছে, বাট ওই সেম জিনিসগুলোই হচ্ছে। তো পরিবর্তনটা কি জানেন, 111-এ কেউ বলতে পারে না 111-এ এই যে চামচা আরেকটাকে ঢুকাইছে, আপনার মনির হায়দারদের মতো চামচারা তখন আপনার ডিজিএফআই হয়ে কাজ করেছে। এখন কিন্তু বাইরের লোকজন আছে, আমরা আল্লাহর রহমতে, আল্লাহ যদি বাঁচায় রাখে সেনাবাহিনী ওই সুবিধা পাবেন না, এবং রিটায়ারমেন্টে যাবেন মেয়ে ছেলে জামাই 14 গোষ্ঠী নিয়ে অপমান করতে থাকবো, সারা জীবন অপমানিত হবেন। আর আসিফ নজরুল এই যে সুযোগ পেয়ে আপনি যে সেনাবাহিনীর চরের মতো কাজ করছেন, মূল চর তো সেনাবাহিনীর চরটা তো মূলটা হলো আসিফ নজরুল, এবং সে তাদের পছন্দের সব লোকজনকে ইউনূস সরকারের ভেতরে ঢুকাচ্ছে। তো আমরা এই জিনিসগুলো অবশ্যই মনে থাকবে। আপনাদের মতো সেনাবাহিনীতে দেশপ্রেমিক অনেক মানুষ আছে যারা এখন কাজ করছে। আমরা তো একদম ঢালাও ভাবে সেনাবাহিনীকে নিয়ে কথা বলতে পারবো না, সেই কি বলবো যে মানে ভুলটা আমরা নিজেরাও করতে চাই না। কিন্তু আমরা সেনাবাহিনীর কাছে এইটুকু দাবি করব যে 25শে ফেব্রুয়ারি বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, সেই হত্যাযজ্ঞের মধ্যে বিডিআর সদস্যরা যেমন কেউ কেউ জড়িত, তারা ঘটনার পরিপ্রেক্ষিতে সেটার সাথে জড়িয়েছে, কিন্তু এটা মূল পরিকল্পনার সাথে এই হত্যাকাণ্ডকে ঠেকানো যেত, সেই যারা ঠেকায়নি, যারা এটাকে হতে দিয়েছে, তারা হচ্ছে মূল সেনাবাহিনী। এবং আমি কালকে আপনারা দুইজনকে আমি বিষয়টা জানিয়ে রাখি যে একজন সৈনিকের সাথে কথা বলছিলাম, দেখেন কত নির্মম, কত কত নিষ্ঠুর ওরা। সেই ব্যক্তি 10 মাস চাকরি করেছে 25 তারিখের পরেও, একজন মেজরকে সে বাঁচিয়েছে। সেই মেজর আবার বের হয়ে বক্তব্য দিয়েছেন যে হ্যাঁ, আমাকে এই সিপাহী এরা আমাকে বাঁচিয়েছে। তাকে এই 10 মাস বলা হয়েছে যে হ্যাঁ তুমি গ্রেট জব করেছো, তাকে ইন্সপায়ার করা হয়েছে। 10 মাস পরে হঠাৎ করে তাকে সে ছুটি দিয়ে গেছে, আসার পরে তাকে গ্রেপ্তার। প্রথমে বলেছে যে তোমাকে সাক্ষী হইতে হবে, কি সাক্ষী, এই সাক্ষী দিতে হবে। সে বলছে না স্যার, আমি তো এরকম না, আমি শুধু একটা জিনিস দেখেছি যে মেডিকেল কোরের কয়েকজন ডাক্তার, আর্মি অফিসার এরা এসেছিল, আমি ওনাদেরকে বাঁচিয়েছি, আমি তো এইটাই জানি, এর বাইরে তো আমি ভেতরে কি হয়েছে জানি না। বলছে না, তোমাকে এটা বলতে হবে। তাকে নিয়ে গিয়েছে, 62 দিন আটকে রাখা হয়েছে সিআইডি অফিসে। স্যার আপনি মানে চিন্তা করতে পারেন যে সিআইডি অফিসে পর্যন্ত গিয়ে সেনাবাহিনীর লোক, মেজর বেলায়েত এবং মেজর শফিক, এই দুইজন তাকে নির্মম নির্যাতন করেছে। বারবার একটা কথা বলেছে যে তুই বলতে পারবি না যে সেনাবাহিনীর অফিসারকে তুই বাঁচিয়েছিস, এটা তোর ভুলে যাইতে হবে। এটা যদি বলিস তাহলে তোর মেরে ফেলবো। ওর পাশে ওর কমান্ডার ছিল, সেই কমান্ডারকে মেরে ফেলেছে, বলছে এই যে মারলাম, দেখছিস আওয়াজ বন্ধ হয়ে গেছে না, ওরে মেরে ফেলছে, তোর অবস্থা হতে হবে, যা বলছে সেটা শিখ। এই মেজর বেলায়েত, তখনকার তৎকালীন মেজর এই মেজর বেলায়েত তোর পায়ের মধ্যে বুট দিয়ে চাপ দিয়ে ধরে তারপরে বলেছে যে বলবি নাকি মেরে ফেলবে। এরপরে সিআইডির একজন অফিসার এসেছেন, তাকে বলেছেন যে দেখো ভাই, তুমি এটা স্বীকার করো, তোমার কিন্তু মেরে ফেলবে, তুমি যদি বাঁচতে চাও এটা এই যা শিখাই দিচ্ছি এটা বলো, বলে তারপরে জেল খাটো, জেল থেকে তারপরে জামিন টামিন নিয়ে বের হয়ে যাবে একদিন, কিন্তু এটা যদি না বলো তোমার বাঁচায় রাখবে না। এটা সেনাবাহিনী, এটা চিন্তা করা যায়? এই সেনাবাহিনী চেঞ্জ করতে হবে, নাহলে সেনাবাহিনী আমাদের দরকার নাই। এটা 100% চেঞ্জ করতে হবে ভাই। এই সেনাবাহিনীতে এই দেশ রক্ষা হবে নাকি তারা ভারতের কথায় তার নিজের সহকর্মীদেরকে গুলি করে হত্যা করে? এটা দিয়ে আমরা কি করব? আমরা সেনাবাহিনী বিদেশি, আমরা সেনাবাহিনীর সবচাইতে সেনাবাহিনীর প্রেমিক, আমরা সেনাবাহিনীকে সর্বোচ্চ সম্মানের জায়গায় দেখতে চাই। যারা মারা গিয়েছে তাদের পরিবারের প্রতি আমরা সবচেয়ে সহানুভূতিশীল। আপনি বিশ্বাস করবেন, বিডিআর যারা জেলখানায় আছে, যারা জেল থেকে বেরোচ্ছে, তাদের পরিবার, এই এখনকার যেই ভারতের পাঁচাটা দালাল, এই সেনাবাহিনীর চাইতে বিডিআর এর পরিবার সেনাবাহিনীর পরিবারের প্রতি বেশি সহানুভূতিশীল, বেশি সংবেদনশীল। তারা তাদের অফিসারদের জন্য কান্না করে, আমার সাথে কথা বলতে যে কান্না করছে যে স্যারকে আমি বাঁচাইতে পারি না, স্যার আমাকে অনেক আদর করতো, মায়া করতো। এই হচ্ছে সেনাবাহিনী। আর এই সেনাবাহিনীর শহীদ পরিবারের একাংশকে এজেন্সি কিনে ফেলছে, তাদেরকে দিয়ে অ্যাসোসিয়েশন করতেছে, তাদেরকে দিয়ে এই বিডিআর এর যারা নিরীহ সৈনিক, যারা অপরাধ করে নাই, প্রমাণ হয়েছে, তারা 16 বছর জেল খাটার পরেও তাদের মুক্তির জন্য কেন কথা বললাম, আপনাকেও এটার জন্য দোষারোপ করছে, আমাকে হাসিনকেও দায়ী করা হচ্ছে যে আমাদের নিশ্চয়ই কোনো আল্টেরিয়ার মোটিভ আছে যে জন্য আমরা সৈনিকদের পক্ষে কথা বলছি। বাট আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে কেউ নিরপরাধ প্রমাণিত হবে তাকে অবশ্যই ছাড়তে হবে। আইনে যদি তার মুক্তি অ্যালাউ করে তাহলে তাকে বাইরে বেরিয়ে আসতে হবে। যে সত্যিকার খুনি তাকে আমরা প্লেনে চড়িয়ে সুন্দর করে বিদায় দিলাম, এখন যারা আশেপাশে ছিল
ছাগলের 3 নম্বর বাচ্চাগুলোকে নিয়ে আমি ফাঁসির আসামি বানাইছি। এটা তো হইতে পারে। স্যার আমি একটা কথা বলি, বলো। এই যে নুরুল ইসলাম সাহেব মারা গেলেন, উনি আমার সুবিধার ছিলেন, গফরুল মল্লিক আমার সুবিধার ছিলেন, দুজনে আমার খুব ভালো, মানে বেস্ট পসিবল এসিয়া দিয়ে দুজনকে। নুরুল ইসলাম সরাসরি পক্ষে নেওয়ার জন্য সেনাবাহিনী মারা গেছেন। গফরুল মল্লিক তার বাসাকে যে একটা অফিসারকে রাখছেন। এখন আমরা কি হয়েছে, 4-5 জন সন্ত্রাসী বা ছিনতাইকারী যদি কোথাও ডাকাতি করে, 2 জন অ্যাক্টিভ থাকে, বাকি 3 জন থাকে বাঁচানোর জন্য, এবং যদি ধরে ফেলে তারা মারধর করে তাকে সেভ করে নিয়ে যায়। এখন যদি গফরুল মল্লিক তারা মারতেই চাইতো ওই অফিসারকে, বাসা নিয়ে তো রাখতো না, বাসা নিয়ে তো তার বিরেডি হইতে পারবে না। এই আইকিউ যদি না থাকে অফিসারের, আমি কি বলবো, তাকে নিয়ে কি সে নিজে মরবে নাকি? এত বড় মব খেপে গেছে, এখন এই লোক মানে তাকে বাসা নিয়ে রাখার জন্য সে এখন বিপদে না, সে ঘরে বসে পরিকল্পনা করছে। কি পরিকল্পনা হয়েছে? পরিকল্পনা তো যুদ্ধ ওই তোমাদের ঘটনা ঘটার আগেই হয়ে গেছে, তারা তো বুঝাতে পারতেছি না, সে সেন্টিমেন্টেড। তোমার যা হওয়ার হয়েছে, বেঁচে তো গেছো, সত্য ঘটনা বাই করি, সত্য ঘটনা কোথায় পাবো? যারা জেলখানা তারা সেখানে। ভাবিদেরকে যদি 100টা করে যদি আপনি বিল্ডিং দেন, ফ্ল্যাট দেন, ক্ষতিপূরণ শেষ হবে না, অপূরণীয়। কিন্তু মূল যে অপরাধী, পরিকল্পনাকে দায়ী করতে গেলে তো আমাকে আসল জায়গায় আঘাত করতে হবে। সেটা একমাত্র এই তাপস সব বিদেশে এই স্বল্প সময় করতে গেলে সেটা জেলখানায়। ওই ধারাটা পরিবর্তন না করে জেলখানা ওই লোকটাকে এনে আমি ব্যয় করতে পারতেছি না। এখন যত চিল্লাচিল্লি করুক আদমি, স্যার আমি এখানে ছিলাম, কেউ যদি না বলে সে এখানে ছিল না, তাহলে প্রমাণ করতে পারবেন না আদালতে যে আপনি আইনাগারে ছিলেন। স্যার বুঝতে পারছেন আমার কথাটা? অবশ্যই অবশ্যই। আর মানে একই কেস, আর বাকি যারা গেছে তার একই কেস। দ্যাট শুড বি আই উইটনেস লাগবে, তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট হবে না। আজকে পরিকল্পিত আমাকে নেওয়া হয়নি ওখানে, যতই নয় সই করুক, আই এম ক্লিয়ার, কারণ তো ফৌজদারি কার্যবিধি ভালো বুঝি আমি। সেই ইলিয়াস ভাই, এই দেশে কি এমন কোন বিবেকবান নাই, সব মানে উপদেষ্টা পরিষদে কেউ নাই যে এই বিষয়টা রিয়েলাইজ করবে যে ষড়যন্ত্রটা কোথায় চলতেছে? আমরা এখন এই 6 মাস 7 মাস পরে আমাদেরকে এই ষড়যন্ত্রের মধ্যে পড়তে হবে যে এখনো পর্যন্ত আমরা প্রকৃত এই গুম খুনের মতো প্রতিশোধের মানে অপরাধের আমরা শাস্তি যাদের দিতে চাই তাদেরকে আমরা আইডেন্টিফাই করার জন্য এখন আইনের ফাঁক ফোকরের মধ্যে তাদেরকে রেখে দিচ্ছি। এটা কি গ্রহণযোগ্য হতে পারে? আর এখানে বলা হচ্ছে বিডিআর এর একই রকম ঘটনা, ওখানেও কিন্তু যদি সাক্ষী কেউ যদি না বলে যে হ্যাঁ আমি অমুককে দেখেছি, আমি রাজনৈতিক নেতৃবৃন্দ বা অমুক অফিসারকে দেখেছি, সে আলাপ করছে এই বিষয়টা নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমি সাক্ষী দিতে পারবো না, তাকে কোনো শাস্তির আওতায় নিতে পারবো না। অথচ সেই সাক্ষীগুলোকে আমরা জেলে রেখে আমি আইন করতেছি, টার্মস অফ রেফারেন্স লিখতেছি যে এদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনবো। আবার এখন না এখানে আবার একটা পার্টিকে এখান থেকে বলা হচ্ছে যে লিস্ট করে নাকি মারা হয় নাই, গণহারে মারা হয়েছে। তাহলে কিছু অফিসারকে দেখা মাত্র গুলি করা হয়েছে, কিছু অফিসারকে ধরে নিয়ে কোয়ার্টার রাখা হয়েছে, কিছু অফিসারকে সৈনিক লাইনে নিয়ে রাখছে। এই সৈনিক লাইনে সৈনিকের বাসায় এরা কারা? দে আর পার্ট অফ দি কনস্পিরেসি। কর্নেল মুজিবকে ভুল করে মারা হয়েছে স্যার। আমি জানি না, তার উনি তো প্রথম বই আর কষ্ট দিতে চাই না, আমি ফ্যাক্ট বলছি। কাটিয়েছে তাদেরকে অবশ্যই সেকশন 31 এর আওতায় তাদেরকে বিচার করতে হবে। বাংলাদেশ আর্মি অ্যাক্ট সেকশন 31 এবং এটা কখনো তামাদি হয় না, এটার মধ্যে লেখা আছে যে এই বিচার 100 বছর পরেও করা যাবে। সুতরাং এটা করতে হবে। এই 44 রাইফেল ব্যাটালিয়নের সিও কে শামসকে তার অফিসার 4টা, তারা 4 জনে মিলে জীবিত বেরিয়ে এসছে এবং তারা রীতিমতন যমুনাতে কথাবার্তা বলছে, সারাদিন 2 দিন ধরে তারা কথাবার্তা বলছে। ওই সময়ের যে বক্তব্য, কর্নেল শামসের যে বক্তব্য, তিনি যে হাস্যরসাত্মক ভাবে বক্তব্য দিচ্ছেন, মনে হচ্ছে যেন মানে বিশাল একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে। 57 জন অফিসার যে নাই, এটা তার মনে কোনো রিগ্রেশনও নাই, কোনো মানে স্যাডনেসও নাই, কোনো কিছুই নাই। সে এসে প্রধানমন্ত্রী বিরাট এক কাজ করেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করে, এতে আমরা বেঁচে এসেছি, না হলে আমরা বাঁচতে পারতাম না। না ওটার মধ্যে সে কতগুলো মেসেজ দিয়েছে, কিন্তু মেসেজ দিয়েছে হচ্ছে যে 11টার মধ্যে সব হত্যাকাণ্ড শেষ হয়ে গেছে, 11টার ভিতরে সব ঘটনা শেষ হয়ে গেছে।
এটাও সে তাকে মানে বলে দেওয়া হয়েছে যে তুমি এই কথাটা বলবা, তুমি ভিতরে ছিলা, তুমি বলবা 11টার মধ্যে। কিন্তু সে তো একা সাক্ষী না, ষড়যন্ত্রকারী সে তো একলা না। হুম। আরো তো ভালো লোক ভিতরে ছিল যারা প্রকৃত ঘটনা বের করছে, কখন কিভাবে কাকে ধরে ধরে কোথা থেকে খুঁজে খুঁজে মারা হচ্ছে, এই জিনিসগুলো ওরা বুঝে নাই। স্যার, যাই হোক, এই- আমরা সেই বিষয়গুলো অবশ্যই সামনে চলে আসবে, এবং যারা আসবে এদের ছেলে মেয়ের বাচ্চা টাচ্চা যারা যেখানে আছে আপনারা তাদেরকে চিনা রাখেন। এদেরকে দেখলে থুতু দিবেন, এদেরকে সামাজিক ভাবে প্রচন্ড রকমের অপমান ইলিয়াস অপদস্থ ভাই, হইতে হবে, করতে হবে। ইলিয়াস ভাই, জি। যত ইন্টারনাল সিকিউরিটি হয় এর দায়িত্ব হোম মিনিস্টারের, হোম মিনিস্ট্রি। র্যাব হলো হোম মিনিস্ট্রির আন্ডার একটা বাহিনী। র্যাব গেটে ছিল এবং গুলজারের সাথে কথা বলতেছিল দুইটা সিও, তাকে ঢুকতে দেয় নাই। কে দেয় নাই? র্যাবের এডিজি কর্নেল রেদানুর, উনি জেনারেল হয়েছেন পুরস্কৃতভাবে, অ্যাম্বাসাডার গল্প খেলে বেড়াচ্ছেন, কিন্তু সেনাপ্রধান চোখে দেখেন নাই এনাদেরকে, এবং কমিশনও দেখতেছেন না, পাসপোর্ট শেষ করতেছেন না। না না, মামুন খালেদ তো হ্যাঁ, গল্ফ ক্লাব মামুন খালেদ। গেট টুগেদার করতেছে। তো আমার খুব লজ্জা লাগে এই কুখ্যাতগুলি মামুন খালেদ, রেদানুর, কারণে শামস, এরা যে গেট থেকে লোক উঠে নিয়ে আসে, এর যে ভিতরে ঢুকে গেছিল, একটু ঢুকলেই হইতো, আর মারা পড়তো না। লজ্জা কার? আমাদের সেনাপ্রধানদের লজ্জা লাগে না? আজকে এই গুম খুন যে আমাদের জেনারেলগুলি করছে, এটা কিরকম কাজ? মানুষ মারা গেলে তো দোয়া দুধ করে চলে যাবে, ভুলে যাই আমরা। মাসের পর মাস, বছরের পর রেখে দিচ্ছেন, আবার তাদের জন্য রক্ষা করার জন্য তাদের সম্মান হানিবে সেনাবাহিনীর, সেনাবাহিনীকে অন করে এই গুম খুন, তাই তো মনে হইতেছে। আজকে যে রক্ষা করলে ভবিষ্যৎ তাই হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে, ভবিষ্যতে করতে সাহস না পায়। আর এই ধরনের কিছু অফিসার না থাকলে আমাদের সেনাবাহিনী কিচ্ছু হবে না। সেনাবাহিনী আরো সুন্দর হয়ে গুছে, সুন্দর করে সংগঠিত হবে, কারণ সব ভাইসেস। স্যার, আমার কাছেও এই একই কথা, এই একই যে দেখেন আপনি যেভাবে করছেন, সেনাবাহিনীর এই অফিসাররা যদি এইভাবে আপনি বের করেন, তাহলে সেনাবাহিনীর মান সম্মান কি থাকবে? আমাদের যে সম্মান সেটা তো অক্ষুণ্ণ থাকবে না, বুঝছেন? এই ধরনের কথাবার্তা বলে তো তারা কি সব চোর বাটপার নিয়ে তারপরে সেনাবাহিনীর সম্মান রাখতে চায়? এইভাবে সম্মান থাকবে? আবার ওই একই কাজ করবে। ইলিয়াস ভাই, আমার বিরুদ্ধে একই অভিযোগ, আমি সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ করছি। তা আমার একটাই প্রশ্ন, যে গুম খুনের সাথে জড়িত, যে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত, যে নারী ঘটিত কেলেঙ্কারিতে একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে যে তার অফিসটাকে কলুষিত করছে, সে লজ্জিত হবে না আমি তার কথা প্রকাশ করলে সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ হবে? না স্যার, আপনারা দুইজনই আমার খুব প্রিয় মানুষ, দেশের মানুষের কাছেও অত্যন্ত প্রিয় মানুষ। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ এদের হাত তো অনেক লম্বা। এরা চাইলে আপনি জানবেন কে করছে, অসুবিধা কিসের? এই প্রকাশ হতে সুবিধা। ধরেন আমাদের এই দেশে আমি কিন্তু মানে কর্নেল হাসিনুরকে কিন্তু আমি ভয়ঙ্কর রকমের সম্মান করি। ওনার প্রতি আমার কি সম্মান, আমি ওনার সামনাসামনি দেখাই না কোনোদিন, প্রচন্ড সম্মান করি। উনি প্রথম ব্যক্তি, ওনার যে সাহস, উনি প্রথম ব্যক্তি যে যত কথাই বলুক, যত সেনাবাহিনীর যত অফিসার যত কথা বলুক, উনি প্রথম ব্যক্তি যে কিনা এই গুম খুন, এই আয়নাঘরের কথা আনে, এবং এমন একটা সময় বলে যেই সময় কেউ এটা বলা মানে এটা মুখ দিয়ে উচ্চারণ করাই বিশাল আতঙ্কের মনে করত। ওই সময় এটা ওনার বলার কারণে যে জিনিসটা হয়েছে, মানুষ জেনেছে 1 নাম্বার, 2 নাম্বার ওনাকে কিন্তু আর গুম করতে পারে নাই, কারণ ওনাকে করলে কিন্তু তখন বুঝতো যে এই সরকারি করেছে, সেনাবাহিনী করেছে। হাসিনের আরেকটা গল্প বলি, ও নিজে কখনো বলে নাই। হাসিনের কিন্তু বীর প্রতীক, সেনাবাহিনীর সর্বোচ্চ মানে কি শান্তিকালীন সময় যে খেতাব দেওয়া হয়েছে আজ পর্যন্ত, বীর প্রতীক আছে তার। পুলিশ র্যাবে থাকার তার এক্সট্রাঅর্ডিনারি সার্ভিসের জন্য প্রেসিডেন্ট মানে পুলিশ পদক রয়েছে, এবং রাইফেলস পদকও সে পেয়েছে। এবং সে আজকে আমাদের সামনে হাজির কেন জানেন? তার এই রাইফেল পদক গ্রহণের জন্য তার চিঠি গেছে চট্টগ্রাম, সে ছিল ময়মনসিংহ। সে যদি চট্টগ্রামে থাকতো অথবা চিঠি যদি ময়মনসিংহ যেত, আজকে আপনার 58 জনের মধ্যে তাকে হিসাব করতে হইতো, আজকে গুমের গল্প কেউ জানতো না। হাসিন কি ঠিক? তার মানে প্ল্যানিংটা কত নিখুঁত ছিল, যে কাকে কাকে বিডিআরে নিতে হবে, এবং তাদেরকে এখন যদি কোনো শহীদ পরিবারের কেউ বলে যে লিস্ট করে মারা হয় নাই, আমার ঘেন্না হয় এগুলো শুনতে, যে কারা সৈনিক লাইনে ছিল। রেজানুর তো খালি
রেজানুর তো খালি ভার্বাল অর্ডার নিয়ে আপনার র্যাবে যায়, তারপরে এই যে গুলজার স্যারকে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে বিডিআর এ তাহলে জোর করে। তাহলে তার ওই দিন অফিস করার কথাও না, ওইখানে যায় সে, ঠিক আছে যাও, সমস্যা নাই, আমরা সব ওইটা দেখি। তো না, তার Yes, মাত্র গুলজারের ইউনিফর্ম বানানো হচ্ছে বাইরের টেলার দিয়ে। নর্মালি বিডিআর এ জয়েন করলে বিডিআর এর দর্জি আছে যে তার ইউনিফর্ম সেলাই করে, তাকে দরবারে হাজির থাকার এনশিওর করার জন্য তার ইউনিফর্ম বানানো হয়েছে বাইরের থেকে। এরকম আরো কয়েকজন অফিসার আছে যাদের ইউনিফর্ম বাইরের থেকে বানানো হয়েছে। এএলআই স্যার একটা স্যার লিস্টে কেউ বাদ না পড়ে। 3 দিন সময় পাইছে স্যার, একটা তাহলে? ব্যাটালিয়নে এতদিন ছিলেন, 3 দিনে ওদেরকে বের করে দেওয়া হয়েছে। এবং আমার না। সাথে কথা ছিল রাতের বেলা যে তুমি আচ্ছা। ঢাকা আসো, তোমার না কথা আছে, জরুরি আসো। আমি ছুটি চাইছি ময়মনসিংহ থেকে, আবার তখন আমাকে ছুটি দেয় নাই স্যার। আল্লাহ বাঁচাইছে আমাকে, কি হবে স্যার? ইলিয়াস ভাই, আরেকটা জিনিস, মানে আপনার এটা মানে সেনা আইনের ব্যত্যয়, যেটা সেনাবাহিনীর নিয়ম হচ্ছে আপনি যদি ইউনিটের রেগুলার ইউনিটের বাইরে কোথাও চাকরি করেন, ইউ হ্যাভ টু কাম ব্যাক টু রেগুলার ইউনিট এগেন। মানে তারপর অন্য জায়গায় তাহলে আর্মিতে ফেরত যাইতে হবে, তারপরে তাকে বিডিআর আসতে হবে। হুম। এরকম অনেকগুলো ঘটনা ঘটছে, র্যাব থেকে বিডিআর আসছে। এই জিনিসগুলোর ইনভেস্টিগেশন করলে যারা পোস্টিং করছে তাদেরকেও এই তদন্তের আওতায় আনতে হবে, কারা এই পরিকল্পিতভাবে এই অফিসার গুলোকে লিস্ট করে করে বিডিআর এ ঢুকাইছে। এটা কিন্তু শুধু মানে যারা ওই দিনের ইনভলভ তারা কিন্তু না, একটা পরিকল্পনার অংশ, একটা গ্রুপ ছিল এই আর্মিতে পোস্টিং যারা করে। না, এবং স্যার ঘটনার পর আমি যেটা মানে আমার এই অনুসন্ধানে যেটা বেরিয়েছে যে অনেক অফিসারকে ঘটনার পর খুব মানে যাদের বিরুদ্ধে প্রচন্ড রকমের অভিযোগ গুম খুনের, সেই ধরনের কিছু মানে দুর্ধর্ষ কিছু অফিসার, এদেরকে র্যাব 2, র্যাব 1 এবং র্যাব 10 এই জায়গাগুলোতে, এটা 2SC থেকে শুরু করে আপনার বড় বড় জায়গাগুলোতে বসানো হয়েছে, মেজর লেফটেন্যান্ট কর্নেল এগুলোকে বসানো হয়েছে। এবং তারা, আমি বিডিআর এর সদস্যদের সাথে কথা বলে যেটা জানলাম, ওই অফিসাররা বিশেষ করে র্যাব 2 তে, র্যাব 1 এবং র্যাব 10 র্যাব 2 এর ব্যাপারে সবচাইতে বেশি অভিযোগ তাদের প্রচন্ড মারধর করা হয়েছে। এবং সকালে নিয়ে যাওয়া হইতো জলজ্যান্ত একটা বিডিআর এর সৈনিককে, সন্ধ্যায় তার লাশ ফিরে আসতো, কেউ জানেও না। এরপরে কিন্তু এই ঘটনায় কিন্তু 150 বিডিআর এর সদস্যকে মেরে ফেলা হয়েছে। সময় ম্যাক্সিমাম হয়েছে এটা। এই নিউজও কেউ করে না, কোনো পত্রিকা টেলিভিশন কোথাও এই নিউজ, এই সেনাবাহিনী এটা যেতেই দেয় না এই নিউজ কোথাও বাইরে, এটা করা পাপ ছিল তখন। এই হচ্ছে স্যার অবস্থা। যাক, আমার মনে হয় আল্লাহ একজন আছেন, আমরা নিয়মিত এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। নিশ্চয়ই আপনারা জানবেন, এখনো পর্যন্ত ওয়াকারদের মতো ভীতু কাপুরুষ এবং এই যে রেজানুরদের মতো সন্ত্রাসীরা সেনাবাহিনীতে যদিও ছিল, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে কর্নেল হাসিনুর এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরদের মতো দেশপ্রেমিক অফিসাররাও আছে। আমরা তো বাইরে আছি, ইনশাল্লাহ সেনাবাহিনীকে শুদ্ধ করতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি নাকি জোর করে হাসিনার মতো করতে, হাসিনা যেমন বলতো যে দেশের ভাবমূর্তি, আমরা আগে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করি, আমরা আন্তর্জাতিক ভাবে বিভিন্ন জায়গায় যা দেশের বিরুদ্ধে এই প্রোপাগান্ডা চালাই, এই কাজটা এখন তারা করছে। কালকে একজনের বক্তব্য শুনলাম, সজীব ওয়াজেদ জয়ের, যদি এখন আপনি ফেসবুক পোস্ট দেখেন, সব ইংলিশ পোস্ট, বাংলায় উনি আর লেখেন না, সব ইংলিশে পোস্ট করেন। আর দেশে হচ্ছে এখন জঙ্গি টঙ্গিতে ভরে গেছে, এটা নাকি আফগানিস্তান হয়ে গেছে, এই দেশে ইসলামী জঙ্গিদের অত্যাচারে থাকতে পারছে না, এরকম একটা অবস্থা। সারা দুনিয়াকে এটাই জানাচ্ছেন উনি। তো আমেরিকান সিটিজেনের জন্য কি আসে যায়, বাংলাদেশে জঙ্গি থাকলো না কি থাকলো না, এখন ওনাদের প্রভু একমাত্র ওইটাই। কালকে ওই যে ওদের এক যারা হার্পিক মজুমদার বলে, হার্পিক মজুমদার ভারতের এক চ্যানেলে বলছে, সেই মহিলা প্রশ্ন করেছে যে আপনি বাঙালি, আমরা বাঙালিরা তো, আমাদের তো একটা আত্মমর্যাদা আছে। আচ্ছা, বাঙালিদের আছে, বাংলাদেশিদের নাই। বাংলাদেশিরা জীবনে কোনোদিন এদের কোনো আত্মমর্যাদা ছিল না, এখনো নাই। ওদের আসল চেহারা কিন্তু বের হয়ে যাচ্ছে। তো ওই একই ন্যারেটিভ সেনাবাহিনী দাঁড় করানোর চেষ্টা করছে যে তাদের ভাবমূর্তি নষ্ট করছেন আপনারা, কয়েকজন অফিসার আছেন, আপনারা হচ্ছে গিয়ে ভাবমূর্তি নষ্ট করছেন, আর ওনারা ভাবমূর্তি রক্ষা করার ইয়েতে আছেন, দায়িত্বে আছেন। ওনারা বিডিআর এর হত্যাকাণ্ডের বিচার করবে না। আচ্ছা, আমার একটা শেষ প্রশ্ন একটা আপনাদের কাছে, সেটা হচ্ছে যে বিডিআর এর যে শেষ শুনানিটা হইলো, এখানে একটা জামিন শুনানি হওয়ার কথা ছিল, সেটার আপনার শেষ হওয়ার আগে বললো যে আমরা 2-3 দিনের ভেতরে এই জামিন শুনানিটা করব। বলার পরে সবাই বিডিআর এর লোকজন বাইরে ছিল, তারা সব চলে গেল। কয়েক ঘন্টা পরে বলা হলো যে এটা মার্চের 13 তারিখে হবে।
মানে এটার কারণ কি? এটার কোনো কারণ আপনারা নিশ্চয়ই আপনাদের দুইজনের সাথেও বিডিআর এর সদস্যদের দেখেছে যে আপনাদের ব্যাপারে খুবই সম্মান তাদের। আপনাদের কাছেও এই বিচার নিশ্চয়ই নালিশ এসছে। মানে এটার কারণ কি স্যার একটু বলেন তো আপনারা দুইজন? হাসিন বলবা? স্যার আমি যতটুকু জানি বাধা আসতেছে, চাপ আসতেছে, আপনি জানেন তো স্যার, চাপ আসতেছে, এই ভাবিরা চাপ করতেছে, তাদের ধারণা সব মিডিয়ার সৈনিক অপরাধী। ওই আবেগপ্রবণ হয়ে তো বিচার হয়, বিচার হয় আইনের মাধ্যমে, সাক্ষ্য আইনের মাধ্যমে বিচার হয়। সাক্ষ্য আইনে ইচ্ছা মতো তো বিচার করে, হাসিনা যেভাবে বিচার করতো সেইভাবে তো আমরা আদালত বিচার করতে পারে না। এখন আমাদের ওই একই অবস্থা হয়েছে, আমাদের ভিতর থেকে বলতেছে না ছেড়েন না, চাপ আছে। এগুলি তো আসলে আমি মনে করি এই জিনিস অন্য কোনো কারণ না। যদি আইন তাকে মুক্ত করে কেন তারা ছাড়বে না? এখন সরকার যদি এগুলি প্রশ্রয় দেয়, আমার কি করার আছে, কি বলার আছে, কিচ্ছু বলার নাই। সরকার দায়িত্ব সরকার নেবেন। আমাদের হোম স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি জানি না উনি কেন বুঝতে পারতেছেন না বা বোঝাচ্ছেন না। আজকে স্যার আমি আসার সময় দুইটা সৈনিককে পাইলাম মেট্রোতে, তারা ছিল লাস্ট ব্যাচের সৈনিক, অর্থাৎ 67 ব্যাচ সৈনিক। 3 দিন মনে হয় বাকি ছিল, তারা সব আউট হয়ে গেছে। তা আমি বললাম তোমাদের ওখানে তো বান্দরবনে অনেক ধ্বংসাত্মক ঘর বাড়ি লুটপাট হয়েছে, অনেক অনৈতিক কাজ হয়েছে, এই জন্য ওরা রিকোয়েস্ট করলো স্যার আমরা এতটা দিন কষ্ট করলাম স্যার, আমরা তো কাউকে মারি নাই, কেউ যদি অপরাধ করে সেটা ভিন্ন কথা, আমার তো ক্ষমা করা যায়। আমি এখন ডিজিবিডিআর নাকি এগ্রি করছে, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি দেখবেন বলতেছে, আমার তো মনে হয় ক্ষমা করা যায়, অসুবিধা কোথায়? ট্রেনিং প্রাপ্ত লোক বাইরে বাইরে না ঘুরে যদি ট্রেনিং করে আমাদের জয়েন করে বা অন্য কোথাও যদি থাকে, খারাপ না তো। তারা তো সরাসরি ওই যে অপরাধগুলি সে অপরাধগুলি করে নেই। আপনি তো রিক্রুট তো করার কথাও না। হয়তো লুটপাটে যদি থাকতে পারে, কিন্তু মানে এটা এত ব্যাপক হয়ে গেছে, মানে আমি তো স্যার আমি তো অন্যভাবে কথা বললে অন্যভাবে যাবে। আসলে আমি বলবো সব মিলে আমাদের একটু একটু সময় হওয়া উচিত আইনের প্রতি। আইন সবার জন্য সমান। এটা আমার যেটা, আমি হাসিনের সাথে সম্পূর্ণ একমত। সত্যিকার অর্থে পিছন থেকে বাধা দেওয়া হচ্ছে। প্রথম জামিনটাও কিন্তু বাধার মধ্যেই তারিখ পাল্টাচ্ছিল, এবং যারা চায় না যে বিডিআর সৈনিকরা ছাড়া পাক তারাই এই মাদ্রাসাতে ওই আদালতে আগুন ধরিয়েছে, লুটপাট করছে, ভাঙচুর করছে। এবং এটা কিন্তু আর কেউ না, ওই শক্তি যারা বিচারের আওতায় আসতে চায়। এই বিচারটাকে মানে ওদের জামিনটাকে ডিলে করা বা বন্ধ রাখার জন্যই কিন্তু এই প্রচেষ্টাটা চলছে। তারপরে যে কোনো কারণে হোক, যেহেতু তারা শহীদ মিনারে অবস্থান নিয়ে একটা পরিস্থিতির সৃষ্টি হওয়ার, আপনার অবদান প্লাস তাদের অবদান, আমরাও একটু ভয়েস রেজ করছি, যার পরিপ্রেক্ষিতে ওই সিদ্ধান্তটা মানে ওভারকাম করা সম্ভব হয়েছে, পরিবর্তন করা সম্ভব হয়েছে যে না, তাদেরকে জামিন দিতে হবে। এবং যখন এইটা বিষয়টা প্রধান উপদেষ্টার কানে গেছেন, তখন উনি বলেছেন যে পর্যায়ক্রমে যারা আইনের দৃষ্টিতে জামিনযোগ্য তাদেরকে জামিন দিতে হবে। এটাই কিন্তু আদেশ ওনার, ক্লিয়ারেন্স টু দি ল অ্যাডভাইজার। এখন এর পরিপ্রেক্ষিতে কিছু হয়ে যদি আটকিয়ে যায়, তাহলে আমি মনে করি যে এটা ল অ্যাডভাইজার অ্যান্ড দি এজেন্সি অ্যান্ড দি ইনভিজিবল পাওয়ার যেটা চাচ্ছে না যে এরা ছাড়া পাক, এবং এরা ছাড়া পেলে কথা বললে যে আসলে প্রকৃত দোষীরা আরো কিছু আইডেন্টিফাইড হবে। এবং এগুলো করা হচ্ছে আনফরচুনেটলি কিছু শহীদ পরিবারকে ইনভলভ করে। এটা আমাদের জন্য কষ্টদায়ক। আমরা আমাদের কলিগের জন্য ফাইট করতেছি। আমার কিন্তু কোনো আত্মীয় নয়, আমার 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 কোনো নিকট আত্মীয় না, কোনো ইয়েও, আমার জাস্ট এ কলিগ। 57 of them died। তার সেই পরিপ্রেক্ষিতে এবং জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ একটা ঘটনা ঘটছে, এটার আমরা একটা প্রতিকার চাচ্ছি। এটার সাথে মিলে এটার পরবর্তীতে যে ব্যাকলাশটা হয়েছে, যে ব্যাপক সংখ্যক অফিসারকে বের করা হয়েছে, আমি কিন্তু ওইগুলো গ্রুপকেও কিন্তু আমি হাসিন মিলে আমরা স্পন্সর করছি। বাট আনফরচুনেটলি আমরা দেখলাম এই যে 7 মাস হয়ে গেছে প্রায়, একজন অফিসারকেও বিন্দু মাত্র কোনো বেনিফিট দেওয়া হয় না, দু একটা দালাল ছাড়া, এক্সপোজ দালাল, যাদের প্রকৃত অর্থে বেনিফিট পাওয়ার কথা না তাদেরকে দেওয়া হচ্ছে, আর আমাদেরকে ট্যাগ করা হচ্ছে। আমরা এখন আমি হাসিন মিলে আমরা সব ঠিক করলাম যে চলো আমরা তাহলে রাওয়াতে একটা প্রোগ্রাম করি, যেখানে এই সংস্কার বা এই অফিসারদের যাদের প্রতি অবিচার করা হয়েছে তাদের বিষয়টা নিয়ে আমরা সার্ভিং যারা বাধা দিচ্ছে বা যারা মনে করতেছে যে আমরা কাজ ঠিক করতেছি না, চলো আমরা একটা খোলামেলা আলাপ করি। এই আমরা 15 তারিখে ডেট দিয়েছি।
হতাশ করার ব্যাপার কি, আমরা রাওয়াতে যখন হল বুক করতে গেছি তখন ছোট হল আমরা চাইছি যে 200 ক্যাপাসিটির, আমাদেরকে দিছে যেটা 1000 ক্যাপাসিটি, বলে যে এইটা নিতে হবে 1,20,000 টাকা। 1,20,000 টাকা মানে কি, আমি বুক করলে আমার ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠানে বিয়োগ করলে আমি একটা কনসেশন পাবো, ওইটাও নাই। বলে আপনার ছেলে মেয়ের বিয়ে হইলে আপনি কনসেশন পাবেন, নাইলে আপনি ইউ আর বুকিং লাইক এ সিভিলিয়ান। তাহলে তাই নাকি 1,20,000 টাকা? এখন আমরা করতে পারি, বাট আমরা সাথে সাথে তখন সিদ্ধান্ত নিলাম না, আমরা তো সশস্ত্র বাহিনীর ভিতরে সমস্যাটা রাখতে চাই এবং তাদের সাথে খোলামেলা আলাপ করতে চাই যে আমরা যে অফিসারদের পক্ষে লড়তেছি তাদের কোনো যুক্তিসঙ্গত দাবি আছে কিনা, সশস্ত্র বাহিনীর সংস্কার প্রয়োজন আছে কিনা, আসেন আমরা সার্ভিং এবং রিটায়ার্ড মিলে বিষয়টা আলাপ করি। সেটাতে ডিজিএফআই আসতে পারে, এনএসআই আসতে পারে, আর্মি হেডকোয়ার্টারে যারা আমাদেরকে বাধা দিচ্ছে, বিভিন্ন রকম আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে ডিসক্রেডিট করতেছে, তাদেরকেও আমরা ইনভাইট করতে চাচ্ছি যে আসুক, এসে তোমরা বলো যে কেন সংস্কার প্রয়োজন না, বা কেন এই অফিসারদের দাবি যৌক্তিক কিনা। এই আমরা হাসিনের কেসটাই ধরি, একটা সার্ভিং অফিসারকে ধরে নিয়ে এসে জমটুপি পরে হ্যান্ডকাপ পরে মেজের মধ্যে ফেলে রাখলো। আর আমি এখন পড়তেছি কি, যাদের বিরুদ্ধে গুম, খুন, হত্যা, সব ধরনের অপরাধের অভিযোগ প্রায় নিশ্চিত, চক্ষুর সাক্ষী রয়েছে, তাদের জন্য আমি রিকোয়েস্ট করছি, এদের জন্য কি ক্যান্টনমেন্টে সাবজেল করা যায়? এরা কি এখান থেকে যে সাক্ষী দিতে পারে? যদি প্রমাণিত হয়, যখন কোর্টের রায় হবে তখন তারা জেলে যাবে। একজনকে কাস্টডিতে নেওয়া হয়েছে, উনি তো সুটকোট পরে আসেন সাক্ষী দিতে। আমরা এইগুলো দিয়ে জাতিকে কি মেসেজ দিচ্ছি? এই যে হাজার হাজার গুম খুন যাদের হয়েছে, এদের জন্য আমি কি মেসেজ দিচ্ছি? অথরিটি কি রেসপেক্ট তারা শো করবে এদের জন্য? যে আমরা এই পরিবর্তনটা কি শুধু হাসিনাকে উৎখাত করা, নাকি তার সাথে স্বৈরাচারী শক্তিকেও উৎখাত করা? আমরা কি করলাম, কি পেলাম? আমার এই প্রশ্নটা কিন্তু থাকছে সবার কাছে, আমার সার্ভিং কলিগদের প্রতি থাকছে, যে আমরা কোথার দিকে, কোন দিকে উই আর হেডিং টুয়ার্ডস হোয়াট। এবং সেনাবাহিনীর একটা বিরাট অংশ আছে, তারা আঙুল একেবারে কড়া ফেলে দিছে এই ফেসবুকের মানে গ্রুপের মধ্যে পোস্ট দিতে দিতে, যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনেক অফিসার মানে বিডিআর এর হত্যাকারীদের ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে নিজেদের পপুলারিটির জন্য। এরা কিন্তু বাইরের রাস্তায় নামে না কখনো, এরা কখনো কথা বলে না, কিন্তু গ্রুপে গ্রুপে কিন্তু আঙুল একেবারে মানে রক্ত বাইর করে ফেলছে পোস্ট দিতে দিতে। এইগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের ভিতরে কাউকে কাউকে এবং প্রভোগ করে করে গ্রুপিং করে ফেলতেছে, এবং এই মিটিংটা আমরা করতে পারছি না। এখন আমি বলে আসছি আজকে যে আমরা যদি সত্যিকার অর্থে রাওয়া যদি কোঅপারেট না করে, আমরা প্রেস ক্লাবে যাবো আবার। রাওয়াতে প্রোগ্রাম করলে এটা সশস্ত্র বাহিনীর ইন্টারনাল বিষয় হচ্ছে, প্রেস ক্লাবে গেলে এটা কিন্তু জাতীয় বিষয় হয়ে যাবে। এই জিনিসটা আমরা বোঝাইতে পারছি না, যে আমরা চাচ্ছি সেপ্টেম্বর 1 তারিখ থেকে আমরা চাইছি যে এটা সশস্ত্র বাহিনীর ভিতরের বিষয় হিসেবে বিষয়টা সুরাহা করা হোক, কিন্তু সেটা ব্যর্থ হলাম, আজ পর্যন্ত ব্যর্থ হয়েছি। সমস্যা নেই স্যার, এটা মিডিয়াতে আসুক, আসা দরকার আছে, সবকিছুই মানুষকে জানতে হবে যে কি হলো। কর্নেল হাসিনুর কিছু বলবেন? না, আমরা তো অনেক শালীন, এই জিনিসগুলি বহু আগে বলছি। এটাও যদি ফেল করে, উপদেষ্টা জানেন আমাদের কিচ্ছু করার নাই, আমরা সকল অ্যাম্বাসেডারদের দাওয়াত দিব, তারপরে আর একটা করবো। ইজ্জত সম্মান দেখি কিভাবে থাকে, যদি সম্মান রক্ষা করতে না পারেন আমাদের কিছু করার নাই, পরিষ্কার। আপনারা তো আমাদের সম্মান দেখেন নাই, সৈনিক দিয়ে আমাকে মারছেন, ফেলে রাখছেন। আমি তো না, হাসিন প্রচুর লোককে কাজগুলি করছেন, আপনারা কি করেন নাই? এখন আপনারা এই এত আইন কানুন বাই করছেন, এটা মানা যাবে না। আপনাদের মঙ্গলের জন্য করতেছি, আপনার ক্ষতিগ্রস্ত না হন, আমার জন্য না, এই জিনিসটা উনি বুঝতে চাচ্ছেন না। আমরা দুঃখিত, ছাড়া কিচ্ছু করার নাই। জি, সেনাবাহিনীর কর্মকর্তা যারা আছেন তাদেরকে কিছু কথা বলে আমি শেষ করি। সেটা হচ্ছে যে আপনারা সম্মানের কথা বলছেন, আমরা আসলে আপনাদেরকে সম্মান করি, এবং সেনাবাহিনীর এই পোশাকটাকে মানুষ প্রচন্ড আবেগের জায়গায় রাখে। আমরা 5 তারিখেও দেখেছি যে সেনাবাহিনী যখন কিনা আমাদের পক্ষে এসে দাঁড়িয়েছে তখন কিন্তু দেশ স্বাধীন হয়েছে। সে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত সবখানে সেনাবাহিনীকেই একটা ইনিশিয়েটিভ নিতে হয়েছে। এটা 1/11-ও দেখেছি, সবসময় এই একই ঘটনা ঘটেছে। ইভেন এরশাদের সময় আমরা যতটুকু, আমি তো তখন মানে একদম আমার কিছুই মনে নাই, তখনও যেটা পড়াশোনা করে যতটুকু জেনেছি যে সেনাবাহিনীকে এরশাদের কাছ থেকে সরতে হয়েছে, তারপরে এই দেশটা স্বাধীন হয়েছিল। যাই হোক, তো আমরা এখনো আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে ছাড়া কোনো কিছু সম্ভব না। আপনারা চাইলে আবারও সেই ইন্ডিয়ার
ভেতরে ঢুকতে পারেন, যে 15 বছর যেভাবে আমাদের এই দেশটাকে ঢুকিয়ে রেখেছিলেন। আমরা সেটা চাই না, কিন্তু আপনারা যে কথাগুলো বলছেন যে আজকে আপনাদের সম্মানের কথা চিন্তা করে এসব বলা যাবে না। শুধু একটা কথা বলি, বিডিআর এর হত্যাকাণ্ডে শুধু যে একটু বিশৃঙ্খলা হয়েছে তা না, এখানে অসংখ্য মানুষের জীবন গিয়েছে। আপনারা তো শুধু 57 জন অফিসার, প্রতিটা জীবনের মূল্য অনেক। এই 57 জন অফিসারের পরপর কত বিডিআর এর সৈনিক, প্রায় 149 জন বিডিআর এর সৈনিককে একদম মেরে ফেলা হয়েছে, একদম স্ট্রেট মেরে ফেলা হয়েছে। মসজিদের পেশ ইমামকে আপনারা বাঁচতে দেন নাই, তাকে পর্যন্ত মেরে ফেলেছেন। কেন? যাদেরকে আজকে বলা হচ্ছে যে 1 নাম্বার আসামি, 2 নাম্বার আসামি, 3 নাম্বার আসামি, তাদের কথা আমি এখন অনেক মেজর ক্যাপ্টেনের কাছে শুনছি যে তাদের জীবন বাঁচিয়েছে এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আসামিরা। মেজর কামরুজ্জামান নিজে বলছেন যে তাকে ডিএডি তৌহিদ বাঁচিয়েছে। তো আপনি এখানে যে তাদেরকে আসামি বানিয়েছেন, আমরা তো তাদেরকে দেখছি যে তারাই নিষ্পাপ। তো এখন নিজেদেরকে নিষ্পাপ বানাতে গিয়ে নিষ্পাপ মানুষকে আসামি বানিয়েছেন, কিন্তু এটা আসলে আলটিমেটলি একটা খারাপ জায়গায় গিয়ে দাঁড়াবে। আমরা সেনাবাহিনীকে সম্মান করতে চাই। আবারও বলছি, আপনারা যত বেশি প্রেসার ক্রিয়েট করবেন আমাদেরকে তত বেশি মানে এটার ব্যাপারে আপনাদেরকে মানুষের কাছে আপনাদের চরিত্রটা তুলে ধরতে হবে। যেমন একটা জিনিস, বিডিআর এর পিলখানায়, আমি এই কথাগুলো এখানে বলছিও না এবং আমি বিশ্বাস করি আমাকে কখনো বলতে হবে না, কিন্তু বলতে যেন বাধ্য না হই যে পিলখানার ঘটনা শুধু পিলখানার দিনই না, এখানে পরিকল্পনা হয়েছে, বিশাল একটা পরিকল্পনা, কিন্তু বিডিআর এর সৈনিকদের কিন্তু কিছু ক্ষোভ ছিল এবং খুব ভ্যালিড কিছু ক্ষোভ ছিল। 600 কোটি টাকা নিয়ে বিমানবন্দরে কে আটক হয়েছিল? সেই 600 কোটি টাকা নিয়ে মইনু আহমেদের সাথে কক্সবাজারে যে মিটিং টিটিং কারা করেছিল, এগুলো কিন্তু সব এখন আমাদের কাছে, যারা এখন এতদিন বলতে পারে না তারা সব জানিয়েছে। এগুলো যদি সামনে আসে তখন আপনারা সেনাবাহিনী মুখ দেখাইতে পারবেন? অতএব আমরা আপনাদের সম্মানের জায়গায় রাখতে চাই। ভালোই বিডিআর এর নিরীহ সৈনিক, শেখ হাসিনা যে বিচার করেছে সেই বিচার বাতিল করতে হবে, তাদেরকে ছাড়তে হবে। তাদের ভেতরে এখনকার যে কমিশন, সেই কমিশনের ভিতরে খুব, আমি এই জিনিসটা আমি হাসান নাসের আপনার কাছে আমি বলেছিলাম যে আপনি কেন এই কমিশনের সদস্য হন না, আপনি বলেছেন আপনি সাক্ষী হইলেই সদস্য হওয়া যাবে না। এটা আমি মনে হয় এই জিনিসটা আমার কাছে খুব ভালোভাবে আমি বাই করি নাই। কারণ আপনি সাক্ষী হয়েছেন তো কি হয়েছে, আপনি ওই সময়ের আপনি তদন্ত কমিশনের মানে এক প্রকার চিফ ছিলেন, তার পরপর যে কমিশনটা তৈরি করা হয়েছিল, মানে সেনাবাহিনীর ভেতর থেকে তো আপনি সবচেয়ে বেশি জিজ্ঞাসাবাদের এই জায়গাগুলোতে ছিলেন। আপনি তো জানেন কাকে কাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, আপনি সবকিছু জানেন। আপনার কোশ্চেন গুলো তো আমি শুনেছি, এই 4 ঘন্টার সেই রেকর্ডটা আমার কাছে আছে, সেখানে দেখেছি যে আপনি কি কোন অ্যাঙ্গেলে কি কোশ্চেন করছেন। তো আপনি জানেন যে কারা কারা এটার সাথে জড়িত, কোন কোশ্চেন করতে হবে, কিভাবে এটা বের করতে হবে। আপনাকে ওখানে রাখা উচিত ছিল, দরকার নেই রাখার। কিন্তু আমি কমিশনে যারা আছেন তাদেরকে বলবো, ফজলুর রহমান স্যার আপনাকে সহ, আপনি কর্নেল হাসিনুর, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসের সহ যারা যারা এই ঘটনায় আসলেই বিচার চায়, তাদের সবসময় আপনার সাথে সংযুক্ত রাখবেন, তাদের সহায়তা চাবেন, তারা কি বলতে চায়, তার কোনো কোশ্চেন থাকলে তাদের কাছে জানতে চান। স্যার আপনি আমার কাছেও যদি কোনো কোশ্চেন থাকে আমি আপনাকে সবকিছু প্রোভাইড করব। আমি শুধু আমার প্রোগ্রামটার অপেক্ষায় আছি, এটা দেওয়ার পরে আপনারা বুঝবেন যে আমার কাছে কি কি আছে, আমি সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দিতে থাকবো। তো সেনাবাহিনীর কাছে অনুরোধ, আপনারা এখান থেকে বাঁচতে পারবেন না। আপনারা যদি বাঁচাইতে চান, যারা বাঁচাইতে চাবেন তারাও কালার হবেন। পুরো সেনাবাহিনীকে কালার করবেন না। এই সন্ত্রাসী খুনি যারা ভারতের হয়ে কাজ করেছে তাদেরকে ভালো এখান থেকে সরাই দিবেন। বিডিআর এর নিরীহ যে জওয়ান আছে তাদেরকে মুক্ত করবেন। আপনাদের কমিশন যদি কাউকে মনে করে বিডিআর এর জওয়ান অপরাধী ছিল, তাদেরকে ফাঁসি দিয়ে দেন, আমাদের কোনো সমস্যা নাই। সেনাবাহিনীর পক্ষ থেকে আমাকে বারবার যে জিনিসটা বলা হয়, আমি বিডিআরদেরকে বাঁচানোর চেষ্টা করছি, আমি বিডিআরদেরকে একদম বাঁচানোর চেষ্টা করছি না। আমি চাই বিডিআর এর যারা যারা অপরাধী ছিল, ইভেন সে কোনো খুন করে নাই কিন্তু সে পরিকল্পনার সাথে ছিল, আপনি তারও খুন করে ফেলেন, ফাঁসি না, তার ক্রস ফায়ার দেন, একদম রাস্তায় দাঁড় করে তার ফায়ার করে মারা ফেলেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যদি নাকি মনে করেন যে এদেরকে মেরে তারপরে আপনাদের অফিসারদেরকে বাঁচাতে চাইবেন, ওইটা মনে হয় এখন বাংলাদেশে সম্ভব না। আপনাদের সেনাবাহিনীর অফিসাররা 2 জন আমার সাথে বসে কথা বলছে, এই ওয়েতে, এই ভঙ্গিতে বাংলাদেশের সেনাবাহিনী কখনো সেনাবাহিনীর ব্যাপারে বাংলাদেশের ইতিহাসে কখনো কোনোদিন বলে নাই, এখন বলছে। অতএব সময়টা আপনাদের পক্ষে নাই, আপনারা যত চেষ্টা করবেন তত আপনাদের সমস্যা হবে, এটুকুই বলবো। আপনারা কিছু বললে আপনাদের কথা শুনে শেষ করব। ধন্যবাদ। আমরা চাচ্ছি যে প্রকৃত দোষীরা শাস্তি পাক, সেটা বিডিআর এর হত্যাকারী তাদেরকেও শাস্তি দিতে হবে, এবং গত 16 বছরে যারা গুম, খুন, হত্যা এবং দুর্নীতির সাথে জড়িত
সেনাবাহিনীর মান সম্মানকে যারা ক্ষুণ্ণ করেছে, আমাদেরকে যারা ছোট করেছে, শেষে সশস্ত্র বাহিনীর সম্মানহানি যারা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, এটা আমার দাবি। আমি সেনাবাহিনীর মান ক্ষুণ্ণ করছি না, আমি সেনাবাহিনীর সুনামটাকে ফিরিয়ে আনতে চাচ্ছি। ইলিয়াস ভাই, আমরা চরমভাবে অতিষ্ঠিত শেখ হাসিনার জন্য। উনি আজে বাজে বক্তৃতা দিয়ে যাচ্ছেন এবং ভারতে বহাল তবিয়তে আছেন। ভারতীয়রা যারা বাংলাদেশে আছেন তারা তো বহাল তবিয়তে থাকতে পারে না, তাদের জীবনটা একটু কষ্টকর করে ফেলি, তাদের বাসা ভাড়া না দেই এবং এই এমবেসিটা কোনো কাজ করতে না, ঘেরাও করার ব্যবস্থা করি। একটু চিন্তা ভাবনা করবেন যাতে তার প্রেশারে থাকে, হাসিনা যেন আবল তাবল না বলে। এটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, সব শেষ। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, প্রিয় দর্শক, আপনাদেরকে একটা কর্নেল হাসিনুর কিছু বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যগুলো নিয়ে হয়তো আপনাদের অনেকের আমি দু একটা কমেন্টও পড়লাম। দেখেন, ব্রিগেডিয়ার আজমি সম্পর্কে যেটা বলা হয়েছে যে ওনাকে বিরিয়ানি খেতে দেওয়া হয়েছে, এই কথাগুলো কিন্তু কর্নেল হাসিনুরের না, এটা আমরা জনাব আজমির কাছ থেকেই শুনেছি যে উনি বলেছেন যে আমি যা যা খেতে চাইতাম আমাকে খাবার দেওয়া হতো, ওনার সাথে যথেষ্ট মানবিক আচরণ করা হতো। কিন্তু ব্রিগেডিয়ার আজমিকে মানে বিরিয়ানি নাই, পৃথিবীর সবচাইতে সুস্বাদু বেহেশত থেকেও যদি খাবার নিয়ে এসে একটা ঘরের ভেতরে 8 বছর 10 বছর আটকে রাখা হয়, তার কিন্তু মানসিক সমস্যা, এবং সেই সহানুভূতিটা কিন্তু কর্নেল হাসিনুরেরও আছে। এবং আপনারা জানেন যে কর্নেল হাসিনুর এই যে ব্রিগেডিয়ার আজমি সহ যারা বের হয়েছেন, এই বের হওয়ার পেছনেও কিন্তু কর্নেল হাসিনুরের অবদান আছে। এখানে অনেক সেনাবাহিনীর অফিসার, কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সহ অনেক অফিসার এটার পেছনে কাজ করেছেন। এমনকি আমি যতটুকু জানি যে মেজর দেলোয়ারও এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন। তো এই আমেরিকাতে আছেন অনেক অফিসার আছেন, কর্নেল মুস্তাফিজ, দেলোয়ার, মেজর জাকির, অনেক কর্মকর্তা, তারা সবাই ছিল। ওনারাও কিন্তু ব্রিগেডিয়ার আজমির ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল এবং তার প্রতি সম্মান আছে। কিন্তু আমি যেটা মনে করি যে ব্রিগেডিয়ার আজমি স্যার, উনি এখনো পর্যন্ত আসলে যেই মানসিক যে ট্রমাটা, সেখান থেকে উনি বের হয়ে আসতে পারেন নাই। ওনার যেই ধরনের আমি বলবো যে সরকারের কাছে, আমার কাছে মনে হয়েছে যে ওনাকে কিছুটা সহজ হয়েছে ওনাকে নিজেদের আয়ত্তে আনতে, যেই কারণে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে এবং ওনাকে খুব বেশি প্যাট্রোনাইজ করা হচ্ছে। ওয়াকার এটা একটা নিয়েছে। ইলিয়াস ভাই, জি, মানে আমি বলতে চাচ্ছি যে কষ্টের মধ্যে জনগণ ছিল, এই কষ্টের কথা তো আজমি স্যার বলতে পারবে না। আমি বলছি ওই জায়গাটায় অনেকদিন ছিলেন, অনেক কষ্ট ছিলেন, কষ্টের জায়গা তো আজমি স্যার দেখে নাই বা জানে না, এটা তো আমি জানি। এই কথাটা আমি বলতেছি, অন্য কিছু না। না, কর্নেল হাসিনা এই কারণে আমি ছিলেন অনেক কষ্টে, অনেক ভালো অফিসার, আমার খুব প্রিয় অফিসার, অত কষ্টের জায়গায় স্যার ছিলেন না। আমি জানি, আমার সাথে আপনার যখন পার্সোনালি যখন আমরা ফোনে কথা বলি, তখন আপনি কর্নেল কি বলি ব্রিগেডিয়ার আজমি সম্পর্কে আপনার যে সম্মান সেটা আমি দেখেছি। এই কারণে বিষয়টা পরিষ্কার করলাম। হয়তো যারা জামায়াত বিএনপি যারা করেন তাদের মধ্যে একটা কষ্ট তৈরি হইতে পারে যে কর্নেল হাসিনুর এইভাবে বললেন উনি বিরিয়ানি খেয়েছেন। আসলে ওনার ব্যাপারে ওনারও যথেষ্ট সম্মান আছে। এটা আপনাদেরকে এই ভুলটা ভাঙিয়ে নিলাম। যাক, আমরা দেশের মারুফজামানকে কিন্তু ফিজিক্যালি চরম ভাবে টর্চার করা হয়েছে। সে আজকে তার অবস্থানে থেকেও সে অ্যাম্বাসেডর একজন, সে পর্যন্ত তাকে আর ডাকা হলো না। আমি কিন্তু রীতিমতো অবাক হয়েছি যে সে কেন দাও। হাসিন এবং মারুফজামান দুইজন আসলেই কিন্তু অনেক বেশি তথ্য আজকে প্রধান উপদেষ্টা জানতে পারতেন। তার মানে এটার পিছনে পরিকল্পিত ভাবে একটা শক্তি কাজ করছে, যেন সঠিক তথ্য প্রধান উপদেষ্টাকে না জানানো হয়। আসিফ নজরুল সরকার সেনাবাহিনীর সহায়তায় যেটা করছে, আসিফ নজরুল সরকার আপনারা বলতে চাই, সামনে অবস্থা আপনার জন্য বিএনপি থাপড়াবে, জামাত থাপড়াবে, পাবলিক তো আপনারা জেনে পায় ওইনে থাপড়াবে। সো খুব সাবধান আসিফ নজরুল, এখনো সময় আছে। জনগণ যা চায়, ফেসবুকে ছোটখাটো পোস্ট দিয়ে সহানুভূতি নিতে চায়, লাভ নাই। ফেসবুকে আপনি পোস্ট দিলে 90% মানুষ আপনারা এখন ধুইয়া ছাড়া দেয়। এটা দিয়ে পালস বুঝেন। 2 দিন পরে আমেরিকায় বাড়ি কিনতেছেন, আমেরিকায় এসে তারপরে থাকবেন সারা জীবন। আপনি আমেরিকায় সারা জীবন আরামে বসে থেকে খাওয়ার সুযোগ কই পেলেন, টাকা কই পেলেন? মানুষ এই কোশ্চেন রেজ করবে না? এই কোশ্চেনের জবাব আপনি কি দিবেন? সম্মান নিয়ে বাঁচতে পারবেন না সারা জীবন। এই জন্য আমরা চাই আপনারা জনগণের পালস বুঝেন, জনগণ কি চায় সেটা করেন। এই যেখানে যাকে দরকার তাকে নিয়ে যাইতে হবে, যেখানে যাকে কোশ্চেন করতে হবে তাকে নিয়ে যাইতে হবে। এটা না করে আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন, এটা মনে হয় সম্ভব হবে না। কারণ ওয়াচ ডগের মতো আমরা কিন্তু এখনো পর্যন্ত বাইরে আছি, এবং বিশেষ করে বিডিআর এবং গুম
হত্যা, এই যে এগুলো যে হয়েছে, এটার ব্যাপারে আমি কর্নেল হাসিনুর এবং ব্রিগেডিয়ার জনাব হাসান নাসের আমরা প্রতি সপ্তাহে একবার চেষ্টা করব যে আপনাদেরকে আপডেটগুলো জানানোর, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো। এখানে হয়তো আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মাঝে মধ্যে যুক্ত হবেন, তাদেরকে নিয়ে আমরা আপনাদেরকে সব শেষ যা হচ্ছে দেশের চলমান ঘটনা প্রবাহ নিয়ে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।